হাই। হ্যালো মিস তিশা যে, আমি তো ভাবলাম আমার পার্টিতে আপনি আসবেন না, আপনাকে এখানে আশাই করিনি। আরে না, তেমন কিছু না। আজকে না আছে মিটিং, না আছে কোনো কাজ, তাই এলাম। বেশ ভালোই তো আয়োজন করেছে। গ্রেট। এত তাড়াতাড়ি সাফল্য অর্জন করলেন যে কল্পনারই বাইরে। এত সহজে কেউ সফলতা অর্জন করতে পারে? আপনার এমন সফলতা দেখে আমার সেক্রেটারিকে আপনার বিষয়ে খোঁজ নিতে বললাম, তারপর অনেক কিছুই জানলাম, বুঝলেন। আমার বিষয়ে খোঁজ নিয়ে কি করবেন মিস তিশা? আমার পিছনে তেমন কিছুই নেই, ভবিষ্যতের কথা বলতে পারছি না। আমাদের সাথে আপনার কোম্পানি কি ডিল করবে? আরে এটা তো আমাদের সৌভাগ্য, আপনি নিজ থেকে এমন প্রস্তাব রেখেছেন, কেন ফিরিয়ে দিতে যাব? হাই, হাউ আর ইউ? হ্যালো, আই এম ফাইন, ইউ? আই এম অলসো ফাইন। মিস তিশা, আপনাকে তো সচরাচর কোনো পার্টিতে দেখছি না। আরে নিয়াজ, আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে যেন আমি কখনো কোনো পার্টিতে যাই না। আর মিস্টার আকাশ, আপনি দেখি এই শহরের সব বিজনেসম্যানকে ইনভাইট করেছেন। সো এই পার্টিতে কি মনে করে? সরি মিস্টার আকাশ, মিস তিশাকে এখানে দেখে অনেক এক্সাইটেড হয়েছিলাম যে আপনার কথা মনেই ছিল না। নিয়াজ, আপনার সরি বলতে হবে না, বিষয়টা বুঝতে পারছি। আপনি অল্পতেই সাফল্য অর্জন করেছেন। আরে না, কোথায়? প্রথম পদক্ষেপ অনেক কঠিন এবং পরিশ্রমের ছিল, তবে অল্প সময়ের মধ্যেই আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করেছেন। ওকে, লেটস গো, এনজয় দ্য পার্টি। পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। এখন কিছু বলবো না, কারণ আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য এলাম। আর বিয়ে করবে না? এবার তো বিয়েটা কর। এমনভাবে আর কতদিন থাকবি? সব মেয়ে কি এক? আমাকে বিয়ের বিষয়ে কোনো কথা বলবেন না। আমার যখন ইচ্ছা তখন বিয়ে করব। আমার একটা মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে। তুই তো পুরোপুরি খেলি না, খাবার পুরো শেষ করে যা। তুই এমনভাবে বাইরে বাসায় থাকিস যে তোকে বাসায় পাওয়া যায় না। তোর সাথে যে কথা বলবো সেটার উপায়ও নেই। চেয়েছিলেন, প্রতিষ্ঠিত হয়েছি, এখন আবার এমন ভাবে বলেন কেন? মানে আপনাদের সবকিছুতেই সমস্যা। বাসায় বসে থাকলে সমস্যা, আবার বাসায় না থাকলেও সমস্যা। অতিরিক্ত কাজ করলেও সমস্যা, আবার না করলেও সমস্যা। তুই এমন ভাবে কথা বলিস কি জন্য? এখন ইনকাম করতে শিখে গেছিস, তাই বড় বড় কথা বের হচ্ছে মুখ দিয়ে, তাই তো? কিছু না বলে উপরে আমার রুমে চলে এলাম। এসে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে চলে এলাম গাড়ি নিয়ে। দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম, হাই রে ফ্যামিলি। অফিসের দিকে আস্তে আস্তে দেখি মিস তিশা দাঁড়িয়ে আছে, হাতের ইশারা করে দাঁড় করাতে বলছে। আমার তারাও আছে, আবার উনিও দাঁড়াতে বলছে। সাইড করে গাড়ি দাঁড় করাতে মিস তিশা এলো। দরজা খুলে দিতেই উনি বললেন, হেই, আপনি প্লিজ একটু ড্রপ করে দেবেন। আচ্ছা ওঠো। আমার কথা শুনে মিস তিশা সামনে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, আপনার অফিস তো এই দিকে না? ও, মনে পড়েছে, আপনার নিউ অফিসে কাজ চলছে তো এইদিকে। বাহ, আপনি দেখে অনেক খবর রাখেন। এত তারা কিসের? হাতের ইশারা দেওয়া সত্ত্বেও চলে যাচ্ছেন? অফিসে 9:30টায় কয়েকজন ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে। বুঝলাম। গতকাল আপনার ফ্যামিলির কাউকে তো দেখলাম না। হ্যাঁ, তারা বাসার ভিতরেই ছিল। ফ্যামিলিতে খুব বেশি সদস্য নেই। আমি ছোট বোন, তারপর ছোট বোন, আর আমার আগে বড় একটা ভাই আছে। ও আচ্ছা, আপনি বিয়ে করেননি? করেছিলাম। কেন, কি হয়েছে এসব জানতে চাইবেন না। যদি কোনোদিন সময় হয় তাহলে বলবো। আপনার গাড়ির আবার কি হয়েছে? পেট খারাপ না মাথা খারাপ? হঠাৎ করেই নষ্ট হয়ে গেল, মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে। গাড়ি যতক্ষণে আসছে ততক্ষণে দেরি হয়ে যাবে, আর আমারও তাড়া আছে। বুঝলাম। দুজনে চুপ করে আছে। একটু পরে বললাম, আপনার নিউ অফিসের সামনে চলে এসেছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। তিশা নেমে যেতেই আমি চলে এলাম আমার অফিসে বেশ কিছুদিন পর। ম্যাডাম মিটিং থাকাকালীন মিস্টার আকাশের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছিলেন কেন? মনের ভিতর কি উড়ু উড়ু করছে সামথিং সামথিং? তেমনটাই বলতে পারেন। বেশ হ্যান্ডসাম আছে। ভেরি হ্যান্ডসাম। আপনিও তো অনেক সুন্দর। আর যেহেতু পছন্দ হয়েছে তখন আপনার মনের ভাব প্রকাশ করেন। আরে এখানে ছোট্ট একটা কিন্তু আছে।
আমার যেদিন গাড়ি নষ্ট হলো না, সেদিন ওনার সাথে কথা বলছিলাম। বিয়ে করেছে কিনা জিজ্ঞেস করতেই বলে বিয়ে করেছিলাম বলতে আমি বুঝলাম না। হয়তো বিয়ে হয়েছিল, পরে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? সেটা ভালো তো, নাহলে ডিভোর্স হবে কেন? এমনভাবে ভাবলে অনেক কিন্তু আসবে। আপনার যদি তাকে পছন্দ হয়ে থাকে তাহলে একদিন জিজ্ঞেস করে নেবেন। কাজের এত চাপ, কখন কি করব ভেবে উঠতেই পারছি না। আর তার কি সময় হবে? আপনি তার সাথে কথা না বললে জানবেন কিভাবে? আগে তো আপনি তাকে জিজ্ঞেস করবেন। তার পার্সোনাল নাম্বারটা কালেক্ট করে দিও তো, এটা তোমার দায়িত্ব থাকলো। ওকে ম্যাম। যাক বাবা, ডিলটা ফাইনাল হলো। কি যে একটা চাপের মধ্যে ছিলাম। 5 বছর আগে ছিল কি আর এখন হয়েছে কি, সবকিছু আল্লাহর দান। অফিসে বসে আছি, তখন আমার ম্যানেজার এলো। জি বলুন। স্যার, আপনি কি কাউকে ডেকেছিলেন? একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ ডেকেছিলাম। ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দেন, আর উনি আসার পর চা নাস্তার ব্যবস্থা করে পাঠিয়ে দেবেন। ম্যানেজার চলে গেল। একটু পরে উনি আসলে চেয়ার থেকে উঠে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু স্যার আপনার মুখ থেকে তুই ডাকটাই আমার বেশ ভালো লাগতো। এখন কত বড় মানুষ হয়েছিস, তোকে কি এখন আর তুই করে বলা যায়? না স্যার, সবার কাছে বড় হতে নেই। কিছু কিছু মানুষের সামনে আমি ছোট থাকতেই পছন্দ করব। তুই কি আমাকে খুশি করার জন্য এমন কথা বলছিস? না স্যার, কিন্তু আপনি গার্ডের চাকরি করছেন কেন? আপনার এই অবস্থা কেন? তোদের মানুষ করতে করতে আমি আমার বাচ্চাদের মানুষ করতে পারিনি। আমার 2 ছেলে থাকা সত্ত্বেও কেউ আমাদের খোঁজ খবর নেয় না। সবাই আলাদা আলাদা থাকে। কি খাচ্ছি, কি পড়ছি, কি করছি না করছি, কোনো খবর নেই না। আমাকে আর তোদের ম্যাডামের তো পেট আছে, তাই না? আমাদের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, তাই একটা কাজ খুঁজেছি। দেখলাম স্যারের চোখে পানি। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। স্যার, আপনি পেনশনের টাকা পাননি? সেটা তো আপনার আর ম্যামের হয়ে যেত। পেয়েছিলাম, কিন্তু ছোট ছেলে তখন সাথে ছিল, সে ব্যবসা করবে বলল, তাই দিয়ে দিয়েছিলাম। সে ব্যবসায় লস করে সবকিছু হারিয়ে ফেলল, তারপর আলাদা হয়ে গেল। স্যার, এমনভাবে সবকিছু তাদের দিয়ে দেওয়া উচিত হয়নি। কিছুটা তো ভবিষ্যৎ ভেবে রাখতেন। আমার কথা বাদ দে, তোর কি খবর বল? নীলিমা কেমন আছে? জানি না, হয়তো ভালোই আছে। কেন, তোর সাথে নেই? দুজন দুজনকে কত ভালোবাসতি। সত্যি বলতে স্যার, সবকিছু আবেগ ছিল। 7 বছর আগের কথা বলি। নীলিমার বাসা থেকে আমাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না, তাই দুজনে পালিয়ে যায়। তারপর কি হয়েছিল? দুজনে পালিয়ে ঢাকায় চলে যায়। ওখানে গিয়ে দুজনে বিয়ে করি। তখন হাতে টাকা পয়সা ছিল। 10 দিন ভালো করেই গেল। বিপত্তি ঘটলো তারপর থেকে। দুজনে কি খাবো, কি করব, কোথায় থাকবো কিছুই বুঝতে পারলাম না। ফোন বন্ধ, কারো থেকে যে টাকা নেব সেটারও উপায় নেই। ফোন অন করলেই পুলিশ লোকেশন খুঁজে বের করে নেবে। সে ভয়ে ফোন অন করতে পারছিলাম না। যেদিন পালিয়ে যাই তার পরের দিন নাইমের থেকে জানতে পারি যে নীলিমার আব্বু আমাদের উপর কেস করে দিয়েছে। এখন কি করব, কি খাবো, কোথায় থাকবো, এই জন্যই আমি পালিয়ে আসতে চাইছিলাম না। না পালালে যে তোমার বাপ তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। এখন কি করব সেটা ভাবো, বাসায় চলে যাই। পাগল নাকি? এখন বাসায় গেলে কাউকে ছাড়বে না, আমাকে জেলে দেবে আর তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তো এখন এভাবে বসে থাকবে? কোনো কাজও তো খুঁজছো না। কে বলেছে আমি কাজ খুঁজি না? তোমার কি মনে হচ্ছে আমি বাইরে আড্ডা দিতে যাই? কাজ যদি না পাই তাহলে আমি কি করব? কারো কাছে যে টাকা চাইবো সেটার উপায়ও নেই। নিজে যেমন ফকির, তেমনই তোমার ফ্রেন্ড সার্কেলও ফকির। তুমি তো জানতে এমন কিছু হবে, তারপরও তো আমার সাথে প্রেম করতে চেয়েছিলে, তাই না? এখন যদি ঝগড়া করতে চাও তাহলে ঝগড়া করাই হবে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। আমি বাসায় চলে যাব। একবেলা বা দুবেলা না খেয়ে থাকতে আমি পারবো না। এইসব কেন বলছো? দেখো, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার এমনভাবে থাকতে আর ভালো লাগছে না। একটু কষ্ট না করলে কি আর হয় বলো? কষ্টের পরেই তো সুখ আসে। রাগ করো না সোনা, একটু অপেক্ষা করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, এত রাগ করলে কি চলে? কিছু একটা করো। আমি বাসা থেকে কিছু নিয়ে আসার সুযোগও পাইনি। যদি কিছু নিয়ে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো।
এখন আসো খেয়ে নিই। দেখি কোনো ব্যবস্থা না করতে পারলে ভাবছি আমার ফোন বিক্রি করে দেব। খিচুড়ি নিয়ে এসেছিলাম, দুজনে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে ব্রাশ করে ঘুমিয়ে পড়ি। পরদিন আবারও কাজ খুঁজতে লাগলাম, কিন্তু কাজ খুঁজে পাচ্ছি না। ভাবলাম এত বড় শহরে কাজের অভাব হবে না, কিন্তু না, এখন কাজ খুঁজেই পাওয়া যায় না। হাতে টাকা পয়সা একদম নেই, মাত্র 100 টাকা আছে। 10 দিন থেকে কাজ খুঁজেছি, কিন্তু কাজ খুঁজে পাওয়া যায় না। দুপুরে খাবার হাতে করে নিয়ে এলাম, নাও কিছু ভালো মন্দ খাও। বিরিয়ানি কোথায় পেলে? আমার ফোন বিক্রি করে দিয়েছি। এই টাকা শেষ হলে কি করবা? আরে টেনশন করো না, ততদিনে কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, খেয়ে নাও। তারপর গোসল করে এসে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার কাজের খোঁজে বেরিয়ে গেলাম। আজকে ফিরলাম খালি হাতে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কি হলো, কোনো কাজ পেলে? না, ভাগ্য খারাপ থাকলে যা হয়। ও, এমনভাবে পালিয়ে আসাই ভুল ছিল। বাসায় মানানোর আরো চেষ্টা করতে হতো। ধৈর্য ধরো, অপেক্ষা করো, ভালো দিন অবশ্যই আসবে। সেই দিন কত দূর কে জানে, সেদিনের কি আদৌ দেখা পাওয়া যাবে? ইনশাল্লাহ। এমনভাবে আরো 2 দিন গেল। আজকে অবশেষে কাজের জোগাড় করতে পারলাম। ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। এসে নীলিমাকে বললাম একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি। সত্যি? বললাম না, ধৈর্য ধরো, অবশ্যই কিছু হবে। সেটাই, যাও ফ্রেশ হয়ে আসো। কি নিয়ে এসেছো, দুজনে মিলে খেয়ে নিই। এমনভাবে যেতে লাগলো, কিন্তু নীলিমার মন সবসময় খারাপ থাকে। বাসা থেকে সারা জীবনের জন্য চলে এসেছে, মন তো খারাপ হবেই। আপনজন থেকে দূরে দূরে থাকলেও মন তো খারাপই হবে। আমাকে যখন এইসব বলে তখন আমার অনেক খারাপ লাগে, নিজেকে কেমন অপরাধী মনে হয়। আজকেও কাজ থেকে ফিরলাম, কিন্তু নীলিমাকে রুমে দেখলাম না। ভাবলাম ওয়াশরুমে আছে, তাই বিছানায় এসে বসে যাব, তখন একটা চিরকুট পেলাম। হাতে নিয়ে পড়তে শুরু করি। প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার এমনভাবে থাকতে ভালো লাগছে না। এখানে নিজেকে বন্দি মনে হয়। এখানে থাকতে জেলখানার মতো লাগে। বাসায় এটা ওটা খাবার অভ্যেস, এখানে না খেয়ে থাকতে কষ্ট হচ্ছে। এটা ওটা কেনার অভ্যেস, কিন্তু সেটাও হয় না। আর তোমার ফোন বিক্রি করার টাকাও শেষ, আর মাস শেষ হতেও অনেক দেরি। কি খাবো তা ঠিক নেই, আর থাকার কথা বাদই দিলাম। আর তুমি কাজ করে যে টাকা পাবে সেটা দিয়ে আমাদের কখনো হবে না। তোমার হলেও আমার ওই টাকা দিয়ে কখনো হবে না। তাই আমি আব্বুকে ডেকেছিলাম, উনি এসে আমাকে নিয়ে গেল। সরি, আমাকে মাফ করে দাও। ওর চিরকুট পরে চোখের কোণ বেয়ে পানি পড়তে শুরু করেছে। এমনভাবে সবকিছু শেষ করে দিল। একটু কষ্ট করে পাশে থাকলে কি হতো না? যদি পাশে থাকতে তাহলে অবশ্যই তোমার সব শখ আহ্লাদ পূরণ করতাম। আমি তোমার জন্য সবকিছু করতাম। তারপরে মাঝপথে এসে আমাকে ছেড়ে চলে আসে। ওখানে সবকিছু শেষ হয়ে গেল। তার প্রতি আমার কোনো অভিযোগ থাকতো না, কিন্তু তারপরে যা করেছে সেটার জন্য তাকে কখনো মাফ করতে পারবো না। পৃথিবীর সবাই যদি এসে আমাকে বলে তাকে মাফ করে দিতে, কিন্তু আমি তাকে মাফ করব না। কেন, কি হয়েছিল? পরে আবার কি হয়েছিল? ওখান থেকে আমিও বাসায় চলে আসি। বাড়িতে আস্তে আস্তে পুলিশ হাজির। আমাকে এই মর্মে ধরে নিয়ে যায় যে আমি নাকি নীলিমাকে কিডন্যাপ করে রেখেছিলাম। তার বাবা আমার উপর এই কেস করে। যেদিন আমাকে ধরে নিয়ে যায় সেদিন নীলিমার বাবা আমার সাথে দেখা করতে আসে। এসে বলে, কিরে ছোট লোকের বাচ্চা, তোকে বারণ করা সত্ত্বেও এমন করলি কেন? এখন জেলের ঘানি টান। বেটা বামুন হয়ে চাঁদ ধরতে এসেছে। দেখ তোর নামে আর কি কি মামলা করি। আজকে টাকা পয়সা নেই বলে এমন করলেন, আর এইসব কিছু হলো। একদিন না একদিন আমারও টাকা পয়সা হবে। চুপ কর ফকিন্নির বাচ্চা, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো? তুই তো যোগ্যতার ভিতরে স্বপ্ন দেখ। আপনাকে আমি আফসোস করিয়ে ছাড়বো, আপনাকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। ফকিন্নির বাচ্চা, আগে জেল থেকে বেরিয়ে তো দেখা। কাক ময়ূর সাজতে এসেছে, তুই জেলের ভিতরে বসে বসে স্বপ্ন দেখতে থাক। আপনাকে আফসোস করিয়ে ছাড়বো। নীলিমার আব্বু হাসতে হাসতে চলে যায়। তারপর আমাকে কোর্টে ওঠানো হয়। আমার পক্ষের আইনজীবী আর ওদের পক্ষের আইনজীবীকে ডাকা হয়। দুজনের কথাবার্তায় কোনো বিচার করতে পারছে না। শেষমেশ নীলিমাকে কাঠগড়ায় ডাকা হয়। নীলিমা আসে। আমি ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছি। আমার পরিবার সহ ওর পরিবার সবাই আছে। আকাশের উপর অর্পিত দোষ কি সত্য? আকাশ কি আপনাকে কিডন্যাপ করে আর রেপ করে?
নীলিমা মাথা নিচু করে আছে, চুপ হয়ে আছে, কিছুই বলছে না। এমনভাবে চুপচাপ থেকে আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি জবাব দিন। নীলিমা ওর পরিবারের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে বলল, এগুলো সব কিছুই সত্যি। এই ছেলে আমাকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। ওর কথা শুনে আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে গেল। আমার কলেজেটা মনে হচ্ছে কেউ টেনে হিসড়ে বের করে নিল। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। নিজেই পরামর্শ দিলে পালিয়ে যাবে, আর এখন বলে আমি সব কিছু করেছি। ওর দিকে একভাবে তাকিয়ে আছি। আকাশ, আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, এইসব কিছু আমি করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি। এর দায়ে আমাকে ফাঁসি দেওয়া উচিত। সমস্ত প্রমাণের ভিত্তিতে অপরাধীকে 1.5 বছরের জেল সহ 50,000 টাকা জরিমানা করা হলো। তারপর আমাকে জেলে ভরে দেওয়া হয়। 1.5 বছর পর ছাড়া পেয়ে বাড়িতে ফিরল। বাড়ি আমার জন্য জাহান্নাম হয়ে যায়। বাসায় উঠতে বসতে কটু কথা, বাজে ব্যবহার, কোনো কিছু হলেই বাসা থেকে চলে যেতে বলা, তারপর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। মাঝে মধ্যে মনে হতো জেলখানায় আমার জন্য ভালো ছিল। পড়াশোনা আর হয়নি, কি করব ভাবতে ভাবতে রাস্তার ধারে ফুচকার দোকান দিই। সত্যি বলতে স্যার, আমি অপরাধী এখনো। ওগুলো করতে করতে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ি। এখানে কয়েক মাস কাজ করার পর যখন কয়েক লাখ টাকা হয়, তখন প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং এর কাজ করি। ওই টাকা কিন্তু আমি বাজে খরচ করিনি। এই সব কিছু আমার অপরাধ থেকেই শুরু, তারপর আস্তে আস্তে এইসব কিছু। হ্যাঁ, তবে ওই যে মাদক ব্যবসা করেছিলাম না, তার জন্য পুলিশের কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ করেছি। এর জন্যই আত্মসমর্পণ করা, যেন পরবর্তীতে পুলিশের ঝামেলা না হয়। তোর সাথে অনেক কিছুই ঘটেছে, সব কর্মের দোষ। তোকে অনেক কিছুই সহ্য করা লেগেছে তাহলে। জি স্যার, তবে সবশেষে আলহামদুলিল্লাহ এই 5 বছরে অনেক কিছুই করেছে। এখন ওই ব্যবসা করিস না তো? না না স্যার, ওইসবের ভিতরে এখন নেই। ওইসব ব্যবসা এখন আর করি না। বললাম না, তখনই করেছিলাম, তারপর পুলিশের কাছে স্যালেন্ডার করি। গুড, সৎ পথে থাক, সৎ পথে উপার্জন করে সেই দোয়া করি। কিন্তু তুই আমাকে এখানে ডাকলি কি জন্য? বলছি, কিন্তু স্যার কফি তো ঠান্ডা হয়ে গেল। স্যার কফি নিয়ে চমক দিতে লাগলো। আমি ভাবছি আমার অফিসে আপনাকে একটা কাজ দেব, তাই আপনাকে এখানে ডেকেছি। এই বুড়ো বয়সে আমি আবার তোর কি কাজে লাগবো? আপনার যতদিন শক্তিতে কোলায় ততদিন পর্যন্ত কাজ করবেন। আপনি আমার প্রিয় স্যার। আপনাকে দারুণের পোশাকে ভালো লাগছে না। আমি চাই আপনি অ্যাকাউন্টিং এর কাজটা করেন। আমার বয়স এখন কত জানিস? কিন্তু আপনি তো এখনো বেশ ইয়াং আছেন। আমি যদি সরাসরি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে যাই, তাহলে হয়তো আপনি নেবেন না বা খারাপ লাগবে। যদি সাহায্য নিতেন তাহলে তো আর গার্ডের চাকরি করতেন না, তাই না? আমি চাই আপনি আগামীকাল থেকে আমার অফিসে আসেন। ভুল হলে তো আমি আছি, বা ম্যানেজার তো আছে। আমি সবাইকে বলে দেব যেন কোনো রকম প্রবলেম হলে সেটা নিজে সলভ করে বা আমাকে বলে। পাগল ছেলে, এতে তো তোর সমস্যা হবে। বললাম তো কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আসেন। আর এই নেন আপনার অ্যাডভান্স 15,000 টাকা। আমি আপনাকে সেদিন দেখলাম শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন। স্যারের দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি গাল বেয়ে দাড়ির ভিতরে মিলিয়ে যাচ্ছে। তোর কাছে আমি ঋণী রে। আমার জীবনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, কিন্তু তোর মতো কাউকে পাইনি। গার্ড থাকা অবস্থায় অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়েছে, কতটা লজ্জা পেতাম বলে বোঝাতে পারবো না। স্যার, ছেলে মানুষের কান্না করতে আছে। এবার এই টাকাগুলো নিয়ে বাজার করে বাসায় যান, দেখবেন ম্যাডাম অনেক খুশি হবে। তাহলে আগামীকাল থেকে আমি চলে আসব। আমি মন দিয়ে কাজ করব। তোকে আমি আরো অনেক বড় হতে দেখতে চাই। জি স্যার, দোয়া করবেন। আর আগামীকাল থেকে আসা শুরু করেন। স্যার চলে গেলেন। হাইরে ছেলে মেয়ে, আমি কি? আমিও তো আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। কি ভেবে যেন আব্বুকে ফোন দিলাম। বল। সরি আব্বু। তোর কথা ঠিক বুঝলাম না, সরি বলছিস কেন? সবকিছু করার জন্য আমাকে ক্ষমা করেন। আমি অনেক বাজে ব্যবহার করেছি। আরে কিছু মনে করিনি। তোদের এমন কটু কথাই সহ্য না করতে পারলাম, তাহলে কেমন পিতা হলাম কিভাবে? বাজে ব্যবহার করার জন্য মাফ করেন। থাক, আর মাপ চাইতে হবে না। কখনো তোদের খারাপও চাই না, আর বদদোয়াও দেই না। তুই যে এমন ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। আচ্ছা এখন রাখলাম। ফোন কেটে দিয়ে একটু চুপ থেকে কাজে মন দিলাম। সারাদিন অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম।
এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। তখন ভাইয়া কিছু টাকা দিবা? আমার কিছু টাকার প্রয়োজন ছিল। আম্মু আব্বুর কাছে চাইলাম কিন্তু দিল না। কি করার জন্য? আসলে একটা ড্রেস পছন্দ হয়েছে, বেশি না 3000 টাকা দিলেই হবে। ও, উঠে মানিব্যাগ থেকে টাকা নিয়ে দিলাম। রিপা নাচতে নাচতে চলে গেল। একটু পরে দেখি নুডলস নিয়ে এলো। টাকা দেবার খুশিতে না তোর খেতে খেতে বেশি হয়ে গেছে তাই নিয়ে এলি? কোনটা? আরে না, বেশি করেই বানিয়েছি। আচ্ছা আরেকটা বিল পাস করে দাও না। আবার কি হলো শুনি? বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, যদি আম্মুকে বলো তাহলে ভালো হয়। আমি যদি কিছু বলতে চাই তাহলে আমার উপর চেঁচামেচি শুরু করবে। আচ্ছা গিয়ে বল যে ভাইয়া বিরিয়ানি খাবে। আর কিছু বলবে? না আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে। রিপা চলে গেল। সত্যি বলতে বাসাতে আমি তেমন টাকা পয়সা দিই না, মাসে শুধু 20,000 দিই। এমন না যে আমরা একদম ফকির। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। বাবা এখনো চাকরি করে, বেতনও পায়। সেটা তাদের ভবিষ্যতের জন্য জমাচ্ছে। আমাকে আরেকটা দায়িত্ব দিয়ে রেখেছে, সেটা হলো বোনের বিয়ে দেওয়ার। এখন ইন্টারে পড়ছে, আর কয়েক বছর যাক, তারপর ভাবছি বিয়েটা দিয়ে দেব। বেশি বয়স করার প্রয়োজন নেই। আমার বড় ভাই সে অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকে। আমার ভাবির ব্যবহার ভালো না, তাই আম্মু তাদের আলাদা করে দিয়েছে। ভাইয়া আবার ইউরোপে থাকে, সেও বেশ টাকা পয়সাওয়ালা, তবে আমার মতো না। এই হচ্ছে ফ্যামিলি। একটা ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি তিশা বলছি। আরে আপনি, কোনো সমস্যা হয়েছে মিস তিশা? না আসলে কিভাবে যে বলি। আরে আপনার মতো মেয়ে যদি ভয় পায় তাহলে কিভাবে হয় বলুন? এমন ভাবে আমতা আমতা না করে বলে ফেলুন। বলছি কি, আগামীকাল বিকেলে 1 কাপ চা খাওয়ার সময় হবে? দুধ চা হলে আমি আছি, না হলে কিন্তু আমি নেই। আর আপনি এত কিপটা, সামান্য একটা রং চা খাওয়াবেন? এটা তো জানা ছিল না। এটা কি পাবলিক জানে না আমাকে নিউজ কনফারেন্স করে জানাতে হবে? আমার কথা শুনে হাসতে লাগলো। আরে এমন ভাবে হাসলে গলা ফেটে যাবে। আরে না না, কোনো সমস্যা হবে না। এমনভাবে কবে যে হেসেছি মনেই পড়ছে না। বেশ মজার মানুষ আছেন। আরে না না, আমি একদম কঠোর। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা আপনি যা খাবেন তাই খাওয়াবো। মিস তিশা, এমন ভাবে কখনো কোনো ছেলেকে বলবেন না, না হলে কিন্তু ফেঁসে যাবেন। না, আপনি তো দেখি বেশ বদমাইশও আছেন। আপনাকে রং চায়ের বদলে দুধ চা, কফি সবকিছুই খাওয়াবো। বুঝলাম, কিন্তু হঠাৎ এমন ভাবে কেন ডাকলেন সেটা বুঝলাম না। আসবেন তারপরেই বলবো, এখন তো কিছুই বলবো না। তো কি করছেন? এই তো ছোট বোন নুডলস দিয়ে গেল, সেগুলোই খাচ্ছি আর অফিসে কাজ করছি। আপনি কি করেন? অফিসে বসে আছি, এখন অফিস থেকে বের হব। এখনো অফিসে? একটু কাজ ছিল তাই দেরি। আর কয়েকটা কথা, না থাক, আগামীকালকেই বলবো। আপনি কি যে টেনশনে রাখলেন বলে বোঝাতে পারবো না। আমার ঠিক মতো ঘুমই হবে না। আচ্ছা আছেন, এখনই দেখা করি। আরে না না, আগামীকাল বলবো। এত অধৈর্য হলে চলে? এত ধৈর্যহীন হওয়া পরেও এত দূর পর্যন্ত আসলেন কিভাবে বলেন তো? আরে না, আমার বেশ ধৈর্য আছে। ভাইয়া কার সাথে এমন ভাবে কথা বলো? ভাবি নাকি? আরে না না, বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার না লাইফ পার্টনার? মিথ্যা বলো কেন? তুই যাবি না লাথি মাইরা বের করব? আর কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল। আম্মু বিশ্বাস করছে না, তুমি গিয়ে বলো। উফ, আচ্ছা ঠিক আছে। এত মিথ্যা কথা বললে বিশ্বাস করব কিভাবে? উঠে বাইরে এসে বললাম, আম্মু বিরিয়ানি রান্না করো তো। আবার রুমে এসে ফোন হাতে নিয়ে গিয়ে দেখি ফোনটা কেটে দিয়েছে। চাপা মারার কাজ মেরে দিলাম। এটা যে না বললে ঘুম আসবে না, কিন্তু এত কিছু হবার পরেও মেয়ে মানুষকে নিয়ে চিন্তা করবে কি জন্য? কাজে মন দিলাম। কাজ শেষ করে উঠে নামাজ পড়ে এসে খাবার খেয়ে আবার একটু কাজ করে 11টার দিকে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে এলাম। ম্যানেজারকে বললাম, স্যার এলে যেন সব কিছু বুঝিয়ে দেয়। বিকেলে একটা নাম্বার থেকে ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? জি, আমি তিশা। এর ভিতরে সবকিছু ভুলে গেছেন? ও আপনি, সরি, আসলে নাম্বারটা ভুলে গেছে আর সেভ করা হয়নি, তাই আরও মনে ছিল না। 3 স্টারে চলে আসুন, আমি আপনার জন্য ওখানেই অপেক্ষা করছি। ওকে। আমি আধা ঘন্টা পর অফিস থেকে বের হব। ফোন কেটে কাজ শেষ করে গাড়ি নিয়ে চলে আসি
3 স্টার হোটেলে। এসে দেখি উনি একা একা বসে আছেন, মনে হচ্ছে পুরো কেবিন বুক করেছেন। হাই, কেমন আছেন? আসুন বসুন। কি নেবেন, বাঘের দুধ চা না সিংহের? মুরগি হলে বেশ ভালোই হয়। আমি শেয়ার বিক্রি করব, আপনি নিতে চান? কত পার্সেন্ট আর কেন বিক্রি করছেন? এতটা অভাব পড়ে গেল? নিবেন কিনা বলেন, না হলে অন্য কাউকে বলতে হবে। দেখি চিন্তা ভাবনা করে। আপনি কি এখানে এটা বলার জন্যই ডেকেছেন? মনে তো হচ্ছে না শুধু এটার জন্য ডেকেছেন। এটা ফোনে এবং অফিসে থাকা অবস্থায় বলতে পারতেন। এমনভাবে সেজে এসেছেন, মনে হচ্ছে ডেটিংয়ে এসেছেন। বিষয়টা তেমনই। সত্যি বলতে এত পেঁচানোর প্রয়োজন নেই। আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে, সেই মনের ভাব প্রকাশ করার জন্যই এত আয়োজন। ফোনেও তো বলা যেত। আপনি কি জানেন আমি ডিভোর্সি? আপনার সেদিনের কথায় কিছুটা বুঝতে পেরেছিলাম। ডিভোর্সি হলে সমস্যা কোথায়? ওনার দিকে একটু তাকে মাথা নাড়িয়ে বললাম, অবশ্যই সমস্যা আছে। প্রতিটি মানুষের স্বপ্ন আছে বা থাকে যে যাকে বিয়ে করবে সে যেন তার বর অথবা বউকে প্রথম স্পর্শ করে বা ভালোবাসে। তা থাকে, কিন্তু মাঝে মধ্যে অনেক স্বপ্ন পূরণ হয় না। আর এমনভাবে বলছেন মনে হচ্ছে আপনি পচে সরে গেছেন। না, তেমনটা নয়। মানে কিভাবে কি সেটাই তো বুঝতে পারছি না। প্রথম দেখাতেই আপনাকে আমার পছন্দ হয়েছে। যে আমার গার্লফ্রেন্ড ছিল তাকে নিয়ে পালিয়েছিলাম, বিয়ে হয়েছিল, 20 দিনের সংসার হয়েছিল। অভাবের কারণে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে তার বাবার কাছে আসে। ওর বাবা আবার আমার নামে কিডন্যাপ রেপ করার মামলা দেয়। সে সাক্ষী দেয়। তারপর 1.5 বছর জেল খাটতে হয়। বাসায় আসলে পরিবারের কটু কথা শুরু হয়। পরিবারের বিষয়ে না বলি, আরও অনেক কিছু আছে যেগুলো না বললেও চলবে। মানে শর্টকাটে সবকিছু বলে বুঝলাম যে অনেক কিছুই সহ্য করছেন। কোনো মেয়েকে বিশ্বাস হয় না, আর ভালোবাসার মায়েরে আমি কিভাবে বিশ্বাস করব বলেন? অ্যাজ এ বিজনেস পার্টনার আমার মনে হয় এটাই ঠিক আছে। নো নো, অ্যাজ এ লাইফ পার্টনার, বিকজ আই লাইক ইউ। সরি। আপনি কি কখনো বিয়ে করবেন না ভেবেছেন? আপনার তো বিয়ে করা উচিত, তাকে দেখানোর জন্য হলেও। সে 7 বছর আগের কথা, তখন বিয়েটা করলে হতো। এখন কি জন্য করব? না মানে বিয়ে করব, তবে দেরি আছে। বিয়ে করলে উন্নতি হয়, সব কিছুতে আল্লাহ বরকত দেয়। আপনি তো মনে হয় নামাজ পড়েন, তাহলে তো এদিকে টনটনে জ্ঞান থাকার কথা আপনার। নামাজ পড়ি, তার জন্য তো আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আপনি ঘুরে এমনভাবে শাড়ি পরবেন আর চুল খোলা রাখবেন, তাহলে কি হলো? আমি ভালো, অবশ্যই ভালো কিছু খুঁজবো। একটা কথা কি জানেন, ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে এমন খোলামেলা খোঁজে, কিন্তু বউ হিসেবে খুঁজতে গেলে পর্দাশীল, নামাজি, ধার্মিক খোঁজে। আমার কথা শুনে ওনার মুখটা চুপসে গেছে। আপনাকে অপমান করার জন্য বলছি না, যেটা সত্য কথা সেটাই বললাম। দেখেন, আমার যা যা ভুল হয়েছে সেগুলো শুধরানো সম্ভব না, কিন্তু ভবিষ্যতে যেন এইসব না ঘটে সেদিকে খেয়াল রাখি। আর সত্যি বলতে ইচ্ছে আছে, বিয়ে করলে ধার্মিক দেখে বিয়ে করব। এটাই ইচ্ছে। আর এই যে আপনার মুরগির দুধের চা চলে এসেছে। সত্যি আপনি দেখি অনেক কিপটা, শুধু চা দিয়ে সেরে নিলেন। এই যে মিস্টার, আমি কিপটা না, ওকে? আপনি যা খাবেন অর্ডার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বেশি না, আমার জন্য একটা কোল্ড কফি আর বার্গার হলেই হবে। আর কিছু নেবেন না? তাহলে তো আমার বোনকে নিয়ে আসার প্রয়োজন ছিল। থাক, আমার জন্য হট কফি হলেই হবে। ওয়েটার চলে গেল। ওয়েটার যেতেই বললাম, দেখুন আমাকে নিয়ে না ভেবে আপনি অন্য কথা অন্য কাউকে খোঁজেন। আমার পছন্দ তো আপনাকে বললাম, তাই না? তার ভিতরে আপনি তেমন না, আশা করি বুঝতে পেরেছেন। জি বুঝলাম। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমি, ছোট বোন, আব্বু আম্মু এবং বড় ভাই। যদিও বড় ভাইয়া তার পরিবার সহ অন্য জায়গায় থাকে, ভাইয়া থাকে না, ভাবি এবং তার ছেলে মেয়ে থাকে, আর ভাইয়া ইতালিতে আছে। ছোটই ফ্যামিলি। আমার পরিবার অনেক বড়। আমাদের ফ্যামিলির বিজনেস সেটা তো জানেনই। আব্বুরা 3 ভাই একসাথে এই বিজনেসেই সামলায়। সেটা জানি। আপনার ছোট চাচার ব্যবহারটা খুব ভালো না। 1 বছর আগে আপনার চাচার সাথে আমার একবার কথা কাটাকাটি হয়। ওনার ব্যবহার এত বাজে ছিল যে ইচ্ছে করছিল মেরে হাত পা ভেঙে দেই। ভয়ে মারেনি, যদি আমার 12টা বেজে যায়। না মানে আপনারা এমন কিছু করে দিলেন, দেখা গেল আমার বিজনেস লাটে উঠে গেল। এখন ভয় নেই, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে আমাকে নামাতে পারবে। তাই পথে বসিয়ে ছাড়বো নাকি? চেষ্টা করে দেখতে পারেন, তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন যেন আমাকে নামাতে গিয়ে আপনারা না নেমে যান।
এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? নিজের উপর ভরসা আছে। আমি এমন এমন জায়গায় ইনভেস্ট করে রেখেছি যে আমার কিছু করতে গেলে তাদের সমস্যা দেখা দিবে। আল্লাহ ভালো জানেন ইনি কোথায় কি করে রেখেছে। তবে আমাদের লেভেলে আসতে গেলে আরো বেশ কয়েক বছর লাগবে। সেটা জানি। ওনার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে আসি বাসায়। বাসায় আসতেই সন্ধ্যা। আমার অনেক হাসি পাচ্ছে যে চাপা মেরে এসেছি। একা একা কিছুক্ষণ হেসে বাইরে এলাম। সাইদকে ফোন দিলাম। সাইদ আমার বন্ধু। ব্যাটার বাপ কৃষক হলে কিন্তু সে আমাদের ক্লাসের টপ ছাত্র থাকতো। সেটা সব ক্লাসেরই থাকতো। আল্লাহ তারই মেধা দিয়েছে। এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ঢাবিতে এখন মাস্টার্স করছে। বড় আম্মু, তোমার মেয়ে এখন একটা ছেলের পিছনে ঘুরছে। হোয়াট? তৃষা, এইসব কি শুনছি? তুমি বিজনেস বাদ দিয়ে এখন এইসব করে বেড়াচ্ছ? আশা করি কেউ আমার পিছনে গোয়েন্দাগিরি করবে না। যদি করে তাহলে এর ফল ভালো হবে না। আমার লাইফ আমি কিভাবে এনজয় করব সেটা ঠিক করব আমি। আপু, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তোর যদি সেটা মনে হয় তাহলে সেটাই। আমার সাথে কখনো লাগতে আসবি না। আমি ওই ছেলেকে পছন্দ করি। এতে কারো সমস্যা হবার তো কথা নয়। তৃষা, তুমি কিন্তু দিন দিন তোমার লিমিট ক্রস করছো। তোমাকে আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। তোমাদের পছন্দ অনেক কিছুই করেছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী চলবো। এটাই আমার প্রথম এবং শেষ ডিসিশন। তুমি কিন্তু এখন দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছ। তোমার নামে অনেক অভিযোগ আসছে যে তুমি বাজে ব্যবহার করো। আরও অনেক কিছুই কানে আসছে। তোমাকে চেয়ারম্যানের চেয়ারে এমনি এমনি বসায়নি। আমার কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মুড অফ এবং আই এম টায়ার্ড, সো ডোন্ট ডিস্টার্ব মি। বাই। দেখছো বড় আব্বু, আফুর ব্যবহার কেমন পরিবর্তন হয়ে গেছে। এখন কেমন যেন হয়ে গেছে। আগে কত ভালো ছিল, কিন্তু যবে থেকে চেয়ারম্যানের পদে বসিয়েছ তবে থেকেই এমন হয়েছে। এমন ব্যবহার করছে মনে হচ্ছে সব কিছু তার হাতে। ছেলেটাকে, তার বাসা কোথায়? ছেলেটা কে চেনি না। এর আগে দেখেছি বলেও তো মনে হয় না। আমি বিষয়টা দেখছি কি সমস্যা হয়েছে। তোদের এইসব নিয়ে চিন্তা করতে হবে না। চুপচাপ বসে আছি। রিপা এলো, এসে ঘুরঘুর করছে। কিরে, তুই আমার পাশে এমনভাবে ঘুরঘুর করছিস কেন? আবার কি চাই? একটা কথা বলবো, রেগে যাবে না তো? যদি না রাগ করো তাহলে বলবো। তোর পেটে কোনো কথা যে থাকবে না সেটা জানি। রাগ করলেও তুই বলবি, আর রাগ না করলেও বলবি। এমন ঘুরঘুর না করে বলে দে। আমার ফ্রেন্ড তৃপ্তি আছে না? থাক, তুই কি বলতে চাচ্ছিস সেটা ভালো করে জানি। আরে না, তুমি যে কথা বলছো সেটা না। ওর বাবা অ্যাক্সিডেন্ট করে 1 মাস থেকে বিছানায় পড়ে আছে। ওদের আয় রোজগার করার মতো কেউ নেই। আর ওর ছোট 2টা ভাই বোন আছে। ওদের কিভাবে চলবে সেটা ভেবে পাচ্ছে না। আমাকে বলছিল যে তোমার অফিসে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবা কিনা, সেটাই বলছিলাম আর কি। আমি বলেছি যে তোমাকে বলতে পারবো। আমার অফিসে বর্তমানে কাজ দেওয়ার কোনো পোস্ট খালি নেই। আমি কিভাবে কি করব? একটু দেখো না। আর মেয়েটাও অনেক সুন্দর এবং স্টুডেন্ট হিসেবে ভালো। আমাদের ক্লাসের সেকেন্ড গার্ল। আরে, আমার অফিসে কাজ থাকলে তো দিব। আচ্ছা, আমি দেখছি কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। আচ্ছা, তার সার্টিফিকেটটা আমাকে দিয়ে দে। পরীক্ষায় ফেল করা ছাত্র আবার অন্যের সার্টিফিকেট দেখবে? তোমার লজ্জা হয় না? চুপ, এইসব প্রকাশ করতে নেই। গোপন কথা গোপনই থাক। শোন, অনেক গোল্লা খাওয়া ছাত্রছাত্রীগুলোই বড় বড় বিজনেসম্যান, আর ফার্স্ট বয় ফার্স্ট গার্লগুলো তাদের অধীনে কাজ করে। আর নেক্সট টাইম এমনভাবে কাউকে বলবি না যে দেখছি। তার যোগ্যতা থাকলে অফিসে কাজ পাবে, আর না হলে নেই। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। কিন্তু কথা হচ্ছে তুমি আবার তার প্রেমে পড়েছো না? অনেক মায়াবী এবং সুন্দরী। পুরো কলেজে তার উপর ফিদা। বক বক না করে তুই যা। মেয়েদের বিশ্বাস করা মানে নিজের সর্বনাশ নিজে করা। সব মেয়ে কি এক? মা হিসেবে ঠিকঠাক, কিন্তু বউ বা গার্লফ্রেন্ড হিসেবে এদের বিশ্বাস করতে নেই। কথায় কথা বাড়ে। এখন তুই যা, আমি একটু কাজে বসবো। রিপা চলে গেল। আমি বসে কাজ করতে লাগলাম। একটু পরে রিপা এলো, এসে বলল, ভাইয়া এই দেখো সার্টিফিকেট। আচ্ছা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। রিপা চলে গেল। যাওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে পিক পাঠালো। আমি সার্টিফিকেটটা দেখলাম। সব সাবজেক্টে A+। সব কিছু ঠিক আছে, কিন্তু তারে কি কাজ দেব? না ডিগ্রি পাশ করেছে, না অনার্স। আমার অফিসে তার কি কাজ হতে পারে? মাথায় আসে না কি করব। আচ্ছা, তৃষাকে ফোন দিব?
না থাক, প্রয়োজন নেই। কি যে করি, ছোট বোনটাও না মাঝে মধ্যে এমন কাজ করে যে অনেক খারাপ হয়। রাতে খাবার সময় ভাইয়া কি ভাবলে? মাঝে মধ্যে এমন কাজ করিস যে বলার মতো না। আমি মেয়েটাকে কি কাজ দেব? এখনো ইন্টার পাসই করেনি। আমার অফিসে বর্তমানে কোনো পোস্টও ফাঁকা নেই। আরে দেখো না, কোনো পোস্ট ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, আগামীকাল আমার অফিসে সিবি তৈরি করে যেতে বলবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। তারপর খাওয়া শেষ করে রুমে এসে একটু কাজ করে ঘুমিয়ে পড়ি। পরদিন অফিসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো, আর সিবিটা দাও। সত্যি মেয়েটা অনেক সুন্দর তো, ক্রাশ খাবারই মতো। কিন্তু থাক, সবকিছু খেতে নেই। এই নেন ভাইয়া। সরি স্যার। ইটস ওকে। সিবির কি আর দেখবো। মেয়েটার সাথে কথা বলতে বলতে স্যার এলেন। বারণ করা সত্ত্বেও উনি পারমিশন নেন। স্যার আসেন। আকাশ, এই হিসাবটা বুঝতে পারছি না, মানে কোনোভাবেই মিলছে না। আচ্ছা দেন, আমি আসছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমাকে চিনতে পারছেন? আমি তৃপ্তি। 7-এ থাকতে থাকতে আপনি স্কুল থেকে বিদায় নিলেন। তৃপ্তির কথা শুনে স্যার তার দিকে কিছুটা তাকিয়ে থেকে বললেন, চিনতে পারছি। বাহ, তুমি দেখি এখন অনেক বড় হয়ে গেছো। কেমন আছো? আমাকে ধরে বেঁধে চাকরিটা দিল। বললাম বয়স হয়েছে, এগুলো তেমন পারবো না, কিন্তু শুনলো না। তুমি এখানে কিভাবে? আমিও একটা চাকরির জন্য এসেছি। আব্বু অ্যাক্সিডেন্ট করে বাসায়। এদিকে আব্বুর চিকিৎসার বাসার খরচ দিয়ে টাকা পয়সা শেষ। পড়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্য সহায় হলো না। ডাক্তার বলেছে পা কখনো ঠিক হবে না, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারবে না। খুব খারাপ হয়েছে। আল্লাহ মাঝে মধ্যে এমন সব পরীক্ষা নেই যে পাশ করা যায় না। আমিও তো সেটাই বলি স্যার, শুধু শুধু আমাকে আপনি বকতেন। আমার কথা শুনে স্যার আর তৃপ্তি মুচকি হাসলো। আচ্ছা স্যার, তৃপ্তিকে কি কাজ দেওয়া যায় বলেন তো? অফিসে তো কোনো পোস্ট ফাঁকা নেই। না আছে কাজের অভিজ্ঞতা, না আছে ইন্টার পাস করেছ। ডিগ্রি আর অনার্স তো দূরের কথা। আমি কিভাবে বলবো বলো? আচ্ছা, আমি ভেবে দেখছি। আপনি ফাইলটা রেখে যান, আমি দেখে ঠিক করে আপনার কেবিনে পাঠিয়ে দেব। স্যার মাথা নাড়িয়ে চলে গেল। বেশি কিছু না ভেবে ফাইলটা তৃপ্তিকে দিয়ে বললাম, এই ফাইলটার কোথায় কোথায় কোন হিসেবে ভুল আছে চিহ্নিত করো, তারপর ঠিক করো। ওখানে সোফা আছে, ওখানে গিয়ে বসো, তারপর ঠিক করো। আমার কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো প্রবলেম? আমি তো ফাইলের কিছু বুঝি না, একটু যদি দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আচ্ছা এখন যাও, যেখানে যেখানে সমস্যা হবে বলবা, বলে দেব। এখন গিয়ে তুমি দেখো আর ঠিক করো। তৃপ্তি চলে গেল। ওরে সোফায় বসতে বললাম, কিন্তু নিচে ফ্লোরে বসে ফাইল সোফায় রাখতে দেখে হেসে উঠলাম। আমার হাসির আওয়াজ শুনে আমার দিকে তাকাতে বললাম, আরে গর্ধব, নিচে বসো কেন? এই শোনেন, আমি গর্ধব না, আমি যথেষ্ট বুদ্ধিমতী নারী। আমি ওভাবে বসে থাকতে পারি না। আচ্ছা, তোমার যেমন ভাবে সুবিধা হবে সেভাবেই দেখো। তৃপ্তি দেখতে লাগলো। আমি আমার কাজে মন দিলাম। মাঝে মধ্যে তৃপ্তির দিকে তাকিয়ে দেখি সেভাবেই বসে আছে, আর চোখ দুটো ফাইলের দিকে। মাঝে মধ্যে কলম দিয়ে মার্ক করছে। 2 ঘন্টা পরে ফাইল নিয়ে এলো, এসে বলল, এই নেন স্যার, ভুলগুলো মার্ক করেছি এবং ঠিক করেও দিয়েছি। আমি ফাইল নিয়ে দেখতে লাগলাম। দেখা শেষ করে বললাম, ঠিক আছে, তবে অনেক সময় নিয়ে কাজ করেছো। এত সময় নিয়ে কাজ করলে তো হবে না। আমি নতুন না, আগে কি তেমন আইডিয়া ছিল নাকি এই সম্পর্কে? যদি জবটা দেন তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বুঝলাম, তুমি স্যারকে সাহায্য করবা। আগামীকাল থেকে তুমি ওনাকে সাহায্য করবা। ওনার কাজ ধীরে ধীরে হচ্ছে, তুমি থাকলে একটু তাড়াতাড়ি হবে। তোমাকে বেতন 15,000 দেব। যদি কাজ করতে চাও তাহলে বলো। আমি জব করব স্যার, কিন্তু স্যার আমার কিন্তু পরীক্ষার সময়গুলো ছুটি দিতে হবে। ওকে, তোমার কি অগ্রিম টাকা দেওয়া লাগবে, না মাস শেষে টাকা দিলেই হবে? এখন যদি দেন তাহলে ভালো হয়। বুঝতে পারছি। 15,000 টাকা বের করে দিলাম। ওটা হাতে নিল, দেখে চোখের কোণে পানি চিকচিক করছে। বুঝতে পারছি আর্থিক অবস্থা অনেক খারাপ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তৃপ্তি চলে গেল। আমি আবারও কাজে মন দিলাম। দুপুরে ম্যানেজার এলো, এসে বলল, স্যার আপনি যেই শেয়ার কেনার জন্য বলছিলেন সেটা না নেওয়াই ভালো হবে। কেন? বর্তমানে ওনারা যেই প্রোডাক্ট লঞ্চ করছে সেটার বর্তমানে মার্কেট খারাপ, ওনাদের লস চলছে, তাই ওনারা এই শেয়ার বিক্রি করছেন।
কি বলেন? ধন্যবাদ এইসব কিছু বলার জন্য। আচ্ছা, ওনার পিএকে ফোন দিয়ে বলে দেন যে এই শেয়ার অন্য কোথাও বিক্রি করে দিতে। অত কিছু বাদ, এক কথায় বলে দেন যে এই শেয়ার নিচ্ছি না। আর অফিসিয়ালি ভাবে কোনো কথা হয়নি যে সমস্যা হবে বা ঝামেলা হবে। ওকে স্যার। ম্যানেজার চলে গেল। আমি একটু ভেবে বললাম, তার কোম্পানি তো কখনো শেয়ার বিক্রি করে না, তারা হঠাৎ করে কেন বিক্রি করছে? যাক, ভাগ্যিস ম্যানেজারকে খোঁজ নিতে বলেছিলাম, কিন্তু হঠাৎ এমন অবস্থা কেন? বিজনেসে এমন হয় স্বাভাবিক। প্রায় দুপুর 3টে নাগাদ তিশার নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি বলুন। আমার সেক্রেটারি বলল আপনি নাকি শেয়ার নেবেন না। জি, আপাতত নিচ্ছি না। কেন, কোনো প্রবলেম? জি আছে কিছুটা, একটু কাজে ব্যস্ত আছি। আর কি কিছু কি বলতেন? না হলে ফোন রাখতাম। জি সেই রকম কিছু না, তবে গতকালের বিষয়ে কিছু ভাবলেন? দেখুন মিস তিশা, আমি কিন্তু গতকাল আমার মতামত জানিয়ে দিয়েছি। আপনি মনে হয় বিষয়টি বুঝতে পারেননি। পেরেছি, কিন্তু তাও ভাবলাম হয়তো আপনি ভেবে দেখবেন। আমার পছন্দ অপছন্দ বলে দিয়েছি, আর আমি জানি আমার এমনভাবে বলার পরও আপনি এগুলোতে সময় নষ্ট করবেন না, আর আমিও না, কারণ দুজনেই ব্যস্ত মানুষ। আপনার কাছেও ছেলের অভাব হবে না, আর আমার কাছেও মেয়ের অভাব হবে না। হয়তো কেউ সময় নষ্ট করব না এটা বলে যে কেন এটা করেননি ওটা করেননি এমনভাবে চলেছেন কেন, আর আপনিও এটা বলতে বলতে সময় নষ্ট করবেন না যে আমি ওইসব কেন বলছেন, আরও হ্যানত্যান এইসব। আমি বিয়ে করলে ধার্মিক একজনকে বিয়ে করব। বর্তমানে যে পরিস্থিতি, ভবিষ্যতে না জানি কেমন হবে। সন্তানের ভবিষ্যৎ এবং আমার আখিরাত নষ্ট করতে চায় না। কিন্তু কোনো কিন্তু নাই। আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন, আপনার উত্তর পেয়েছেন। আর আমি আমার জীবনের বাকিটুকু ধ্বংস করতে চাই না, তাই প্লিজ এইসব নিয়ে কিছুই বলবেন না। আপনার সময় নষ্ট হবে তো হবে, আমার সময়ও নষ্ট হবে। বিজনেসের দিক দিয়ে সম্পর্ক ঠিক আছে, কিন্তু এর বাইরে নয়। আপনাকে রিকোয়েস্ট করব, এইসব বলবেন না। আর আপনার কোম্পানি লসে চলছে, কাজে ফোকাস করেন, কাজে দিবে। জি বুঝলাম, ওকে বাই। ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। ওইদিকে তোর শালা অ্যাটিটিউড কত! এত অ্যাটিটিউড হলে ভালো না। ভাবের কারণে মনে হচ্ছে মাটিতে পাই পড়ে না, আমাকে রিজেক্ট করে। শালা আমার নখেরও যোগ্য না, নিজ থেকে প্রস্তাব রেখেছি বলে এত অ্যাটিটিউড। তোর ভালো লাগে না কাজ। কি হয়েছে ম্যাম, এমন রাগান্বিত হয়ে আছেন কেন? শালার কত বড় সাহস আমাকে রিজেক্ট করে দিয়েছে। ওর অ্যাটিটিউড কত আমি সেটাই দেখব। আপনার মতো মেয়েকে কেউ রিজেক্ট করতে পারে? সত্যি তার সাহস আছে বলতে হয়, আর অ্যাটিটিউড আছে বলতেই হয়। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। এমন করে কি হবে ম্যাম? এইসব বাদ দিয়ে আমাদের কোম্পানির দিকে ফোকাস করেন। আপনাকে রিজেক্ট করার কারণ তো অবশ্যই আছে। সে চায় ধার্মিক মেয়ে। আরে ভাই, ওদের ভিতরে কি আছে যা আমার মনে নেই? তাহলে কি আর করার ম্যাম? আমি বলবো আপনি এখন আপনার কাজে ফোকাস করেন। আর শুনেন, আপনাদের এই বিজনেস হয়তো আর ফ্যামিলির বিজনেস থাকবে না। তোমার কথা ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? আপনি কোম্পানির অবস্থা বুঝতে পারছেন না? আপনার চাচা এবং চাচাতো ভাইয়েরা আপনাকে এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে পছন্দ করেন না। আমি তো এটাও শুনেছি যে এই কোম্পানির ভাগ বন্টন হয়ে যাবে। তুমি কি শিওর? না, তুমি তাদের বিরুদ্ধে আমাকে উস্কে দিচ্ছ। যদি তাই হয়ে থাকে তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ম্যাম, আমি কি আপনাকে কখনো মিথ্যা বলেছি? ডিএম স্যারকে বলতে শুনছিলাম উনি এমনভাবে আর বিজনেস করতে পারবেন না। উনি বিজনেস আলাদা করে নিতে চান। এটা তো বেশ চিন্তার বিষয়। সত্যি যদি ভাগ বন্টন হয়ে যায় বা তারা এমন চায় তাহলে সমস্যায় পড়বো আমি। আমার তেমনভাবে এখনো কোনো আইডিয়া নেই, এখনো সব কিছু বুঝে উঠতে পারছি না। এমন হলে ব্যাপারটা মোটেও ভালো হবে না ম্যাম। আমাদের কোম্পানি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি যদি চেয়ারম্যানের পদ ছেড়ে দিই তাদের জন্য, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কেন ছেড়ে দেবো? এই বিজনেসে তাদের থেকে আমার বাবার অবদান বেশি। জানি না কি হবে, তবে আমি বলবো আপনি আরও খোঁজখবর নেন, তারপর আপনার আব্বুকে বলেন। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় ফিরলাম। এসে ফ্রেশ হয়ে সোফায় বসলাম। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না,
তাই ফেসবুকে লগ ইন করলাম। ভাই, তোর ভাইকে দেখে পুরাই ফিদা হয়ে গেছি। এখন কত হট হয়েছে রে ভাই। আমি তো পুরো ক্রাশ খেয়ে বসে আছি। পটালে পড়বে? আমি কিভাবে বলবো? আর ওটা তো এখন শেয়ার হয়। আর ক্রাস কি রে? আমার ভাই মানে তোর ভাই। তোর যুক্তি অনুযায়ী তোর বর মানে আমার বর হবে? দেখ, আমার ভবিষ্যৎ বরের দিকে নজর দিবি না। আমার বর শুধু আমার। আর ক্রাস খেয়েছো মানে বাস খেয়েছো শোনা। কেন? মেয়েদের প্রতি তার অ্যালার্জি শোনা। আর তার পছন্দের তালিকায় ধার্মিক মেয়ে আছে। এমনিতেই মেয়েদের তেমন পছন্দ করে না, তার উপর তুমি তো শয়তান যে জানে মান। তোমাকে তো দুই চোখে দেখতে পাবে না। বেচারা ছেকে খাওয়ার পর এমন হয়ে গেছে। দেখবি ঠিক পটিয়ে নেব। চেষ্টা করে দেখতে পারিস। দেশটা বান্ধবী, তোমার নৌকা আবার মাঝ নদীতে না ডুবে। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ছেলেটা কি করে? বাসা কোথায়? ওই ছেলের সম্পর্কে না, অন্য সম্পর্কে, মানে অন্য বিষয়। আচ্ছা, আমাকে যখন চেয়ারম্যানের জন্য সবার সামনে প্রস্তাব রেখেছিলেন, তখন কি সবাই বিরোধিতা করেছিল? হঠাৎ এমন কথা বলছিস কেন? আমাকে আমার চাচারা এই পদে পছন্দ করছে না। আমি এটাও শুনতে পাচ্ছি যে এই বিজনেস ভাগ বন্টন করে সব নিজ নিজ বিজনেস করবেন। হোয়াট? তুই কি সত্যি বলছিস? কিন্তু তুই চেয়ারম্যান পদে থাকলে তাদের সমস্যা কোথায়? তারা কি নিজেদের বড় ভাবতে শুরু করেছে? যদি সত্যি তারা এমন করে তাহলে বিজনেসে লালবাতি জ্বলবে। এতদিনের উপার্জিত সুনাম মাটির সাথে মিশবে। আমি তো বিজনেসের সব কিছু বুঝে ওঠার আগেই এমন অবস্থা। আমি থাকতে তেমন কিছুই হবে না। তারা চাচ্ছেটা কি? চেয়ারম্যান পদ চাচ্ছে। এটা দিয়ে দিলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মেইন সমস্যা হচ্ছে আমার চেয়ারম্যান হওয়া। না রে মা, তেমন না। এর আগেও এই সমস্যা তৈরি হয়েছিল। সব ভাগ বন্টন করে আলাদা বিজনেস করবে বলে আরও একবার ঝামেলা হয়েছিল। সম্মিলিতভাবে অনেক বিজনেস হয়েছে, এখন আলাদা হয়ে যাওয়াটাই ভালো। রাতে খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। এই তৃপ্তি, তুমি তোমার নজর ঠিক করো, আমার এইসব পছন্দ না। কি যে বলেন না স্যার, আমি আবার কি বললাম যে এমন ভাবে বলছেন? দেখুন, মিথ্যে অপবাদ দেবেন না। আমি কি বুঝি না তোমার নজর কেমন? এমনভাবে তাকিয়ে লাভ হবে না, এইসব আমার পছন্দ নয়। আপনি বিয়ে করবেন না? কানের নিচে তীব্র দুইটা থাপ্পড়, বিটিভির মতো ঝিরঝির করবে। দিন দিন তো দেখি তোমার সাহস বেড়ে যাচ্ছে। সরি স্যার। আচ্ছা, ফাইলে সাইন শেষ হলে দেন, নিয়ে যাই। চোখের মা দেখিয়েছো নাকি? দেখো না তোমার সামনেই রাখা আছে। কত খরচ! এমন ভাবে ধমক দিয়ে দিলে ভয় করে না বুঝি? তৃপ্তি ফাইল নিয়ে মাথা নিচু করে চলে গেল। ফাজিল মেয়ে কেমন বদনজরে তাকায়। কি করবেন ম্যাম এখন? আমি বলেছিলাম না আপনার চাচারা আপনাকে পছন্দ করে না। আমি এই পথ ছাড়বো না। তারা কিভাবে সবকিছু ভাগ করছে সেটাই দেখব। যদি তেরা বেঁকা হয় তাহলে তাদের খবর আছে। ম্যাডাম, আপনি তাদের কোনো দিক থেকেই পারবেন না। তারা এমন সব গুন্ডা বদমাইশ লোকের সাথে মিশে যারা আপনাকে মেরে ফেলতেও পিছপা হবে না। দেখবো তাদের দৌড় কত দূর। আমিও এর শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। গতকাল একসাথে সবাই বসবে, দেখা যাক কি হয় তখন। ম্যাডাম, আপনি বেশি উত্তেজিত হবেন না। স্যার যেহেতু আছেন, উনি সব কিছু সামলে নেবেন। উল্টাপাল্টা কিছু বলবেন তাহলেই হবে। শেষ পর্যন্ত এই লেখা ছিল? এতদিন বিজনেসের হাল ধরলাম না, ইচ্ছে মতো এখানে ওখানে ফুর্তি করে বেরিয়েছি, আর এখন এই অবস্থা। স্যার যখন আছেন তখন আপনার চিন্তা কি ম্যাম? উনি থাকতে থাকতে আপনি সব কিছু শিখে যাবেন। দুপুরে খাবার জন্য নামাজ পড়ে রেস্টুরেন্টে এলাম। আসেই দেখি আমার এক্স কোলে একটা বাচ্চা নিয়ে আছে, আর সামনে একজন ছেলে। বয়সটা একটু বেশি মনে হয় সরকারি চাকরিজীবী হবে। আমি তার উল্টো দিকে মুখ করে বসলাম, যেন তার মুখ দেখা না লাগে। কয়েক বছর পর দেখা। আমি বসতে বসতে ওইটার খাবার নিয়ে এলো। সে জানে আমি এখন কি খাবো, তাই সেগুলো নিয়ে এসেছে। খেয়ে অফিসে চলে এলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটু বিশ্রাম নিয়ে কাজে মন দিলাম। দুদিন পর ম্যানেজার সহ কয়েকজন বসে আছি। তখন ম্যানেজার বলল, স্যার আপনি কি শুনছেন? এয়ার ইন্ডাস্ট্রি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হোয়াট? কেন?
মিস তিশা তো চেয়ারম্যান হয়ে আছে। ওনার বাবা চৌধুরী অসুস্থ হওয়ার পর মিস তিশাকে তার জায়গায় বসায়, কিন্তু তাদের চাচারা সেটা পছন্দ করেনি এবং মেনে নেয়নি। একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে কোম্পানি থেকে টাকা ওঠানো, তারপর আরও বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা, তার জন্য এমন অবস্থা। এখন সবাই আলাদা আলাদা বিজনেস করবে, তাই সবাই আলাদা হয়ে যাবে। যদিও চৌধুরী চাচ্ছে না সবাই আলাদা হোক, কিন্তু তারা চাচারা হচ্ছে আলাদা হয়ে যাবেন। এই জন্য বলে ভাগে বিয়ে করা ভালো, কিন্তু বিজনেস করা ভালো না। 30 বছরের গড়ে ওঠা কোম্পানি এখন ভেঙে টুকরো টুকরো। আমাদের শহরে সবচেয়ে বড় কোম্পানি, কিন্তু এখন সব শেষ। সেটাই, অন্যদিকে তাকে লাভ নেই, নিজেদের দিকে দেখি। স্যার, বলো। বলছি কি ডিনার না মানে লাঞ্চ কখন করবেন? না আজকে লাঞ্চ করার ইচ্ছা নেই। কত বাজে? ঘড়ি তো আপনার কাছেই আছে, দেখে নিলেই তো পারেন। মানে ঘড়ি দেখার দায়িত্ব কি আমার? রেগে টিপির দিকে তাকিয়ে দেখি মিটমিট করে আসছে। দিন দিন তো দেখি এই মেয়ের সাহস বেড়েই চলেছে। এত সাহস পাচ্ছে কোথায়? এখন গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি যেতে পারো। এমন ভাবে ফিরিয়ে দেবেন তো আসার অনুমতি দিলেন কেন? এখন আমার কাছে বকা খাওয়ার ইচ্ছা না থাকলে তুমি যেতে পারো। যদি বকা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে থাকো। বেশি রাগালে কানের নিচে 2-1 থাপ্পড় দিতে পারি। আচ্ছা, আমি কি আপনার জন্য খাবার নিয়ে আসবো? পরে খেতে যাব, এখন ডিস্টার্ব না করে তুমি যাও। আচ্ছা ঠিক আছে স্যার। তৃপ্তি চলে গেল। তৃপ্তি যেতেই ম্যানেজার বলল, স্যার, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আগে থেকে একে অপরকে চেনেন। আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড। আমার মনে হয় মেয়েটা আপনাকে পছন্দ করে। সেটা বুঝতে পারছি, ওইসব বাদ দিয়ে বলেন কাজের অবস্থা কেমন? আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে অ্যাকাউন্টিং এর সমস্যা হতো, কিন্তু এখন আর হয় না। আগের থেকে কাজের গতি বেড়েছে। আলহামদুলিল্লাহ, কাজ করতে থাকেন ম্যানেজার সাহেব। তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পর বললাম, যান এবার লাঞ্চটা সেরে নেন। ম্যানেজার চলে গেল। আমিও লাঞ্চ করার জন্য বাইরে এলাম। বিকেলে অফিস থেকে বের হতে যাব, তখন একটা ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অতি পরিচিত কণ্ঠ। কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। ওর সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। ফোন কেটে পকেটে রাখতে যাব, তার আগে আবার ফোনটা বেঁচে উঠল। ফোন কাটতে গিয়ে দেখি আবার অন্য নাম্বার। এইটা আবার কে? অন্য কেউ না তো। রিসিভ করে দেখি তাহলেই হবে। রিসিভ করতেই, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি, আপনি কে বুঝলাম না। আমি তিশা বলছি, আপনার কি মূল্যবান সময় নষ্ট করে একটু সময় দেবেন? হঠাৎ এমনভাবে কথা বলছেন কেন? আমি অফিসে আছি, এখনো অফিস থেকে বের হয়নি। আচ্ছা, আপনি কখন সময় দিতে পারবেন বলেন তো? আপনি যখন সময় পাবেন তখনই কথা বলবো। এই, আপনার কোনো মতলব নেই তো? দেখেন আমি ওই রকম ছেলে না। আরে দূর, তেমন না। আচ্ছা, আপনি অফিসে আছেন কতক্ষণ? আমি আরো বেশ কিছুক্ষণ আছি। এখন একটু নাস্তার জন্য বাইরে বের হচ্ছে। আচ্ছা, আপনি আমার অফিসের সামনে যে ক্যাবে আছে ওইখানে চলে আসেন। ওকে। আচ্ছা ভাই, আমি একটু পরেই ওখানে আসছি, এসে আপনাকে ফোন দেবো। ওকে। তারপর নাস্তা শেষ করে আবার অফিসে এলাম। এসে কাজ করতে শুরু করি। প্রায় ঘন্টা দেড়েক পরে তিশার নম্বর থেকে ফোন এলো। রিসিভ করে ক্যাফেতে বসতে পড়লাম। একটু পরে অফিস থেকে বেরিয়ে তালা ঝুলিয়ে চলে আসি ক্যাফেতে। দেখি বসে বসে কফি খাচ্ছে। গিয়ে সামনের চেয়ারে বসে বললাম, জি বলুন, কি বলবেন? কার সাথে দেখা হলে আগে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন। আচ্ছা বলুন, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এবার বলেন কি জন্য এমনভাবে ডাকলেন? দেখেন, আমি আমার দিক থেকে পরিষ্কার করে বলে দিয়েছি, এরপরও যদি ওই টপিক তোলে তাহলে কিন্তু আমি চলে যাব। আপনার কি মনে হয় আমি আপনাকে সেই জন্য ডেকেছি? আর কোনো কথা থাকতে পারে না? আমি আপনাকে আর কিছু বলার জন্য ডাকতে পারি না? তাছাড়া আমাকে এর বাইরে কিছু বলবেন বলে তো মনে হয় না, কিন্তু আমাকে এর বাইরে আর কিছু বলার মতো থাকতেই পারে না। আপনি কি কিছু শুনেছেন? আমার ম্যানেজার থেকে শুনলাম, কিন্তু আমি কি সাহায্য করব? আপনি উকিলের কাছে যান। এই ছেলে বলে বেশি। আপনাদের কোম্পানি ভাগ হয়ে যাচ্ছে, আগামীকাল মনে হয় হয়েই যাবে। আমি চাই আপনি পার্টনার হিসেবে পাশে থাকেন। একটা কথা আছে, ব্যবসা ভাগে করার চেয়ে বিয়ে ভাগে করা উত্তম। দুঃখিত ম্যাডাম, আমি এর ভিতরে নেই। আগে যেমন আমার থেকে কাঁচামাল নিতেন আর বিভিন্ন জিনিস নিতেন, সেভাবে নেবেন। নেওয়া দেওয়া চললে
কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলাও হবে না, একেবারে হ্যান্ড টু হ্যান্ড। হাতে হাত রাখবেন বলছেন? আচ্ছা, আমি হাত এগিয়ে দিলাম, এবার হাত রাখেন। দুঃখিত, এটাও করতে পারছি না। আর কথা আছে নাকি বলেন? আরে মিস্টার, এত তাড়া কিসের বলেন তো? এত কাজের ভিতরে থাকলে বাকি সব কিছু এনজয় করবেন কিভাবে? বুঝলাম, কিন্তু আমি লাইফটা বেশ ভালোভাবে এনজয় করছি। লাইফে একটা প্যারার প্রয়োজন আছে, তবে প্যারা লাইফে নিয়ে আসতে আরও দেরি আছে। এই ছেলে মানুষদের না একটাই সমস্যা, কিছু খাবেন না, এমনভাবে চুপচাপ বসে থাকবেন। যদি না খান তাহলেও কোনো সমস্যা নেই, আমার টাকা বাঁচবে এবং আমি উপকৃত হইব। কি খাবো বলেন? খাবার মতো কিছুই নেই। কি যে বলেন, কত কিছু খাবার আছে। আচ্ছা, সে যাই হোক, বিজনেস সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। বিজনেস বুঝতে বুঝতে এমন হয়ে গেল। আপনার আব্বু আছে এবং আপনার ভাই আছে, সমস্যা কোথায়? আর আপনার আব্বু যখন এখনো আছে, সমস্যা আবার কথা নয়। আপনি এই বিজনেসের কারণে শুধু আসেননি, অন্য কারণে আসেন, দাঁত ছেড়ে কাশুন মিস তিশা। আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। তিশা তার মতো করে খেয়ে যাচ্ছে। আমি ভাবলাম আপনি হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলবেন, তাই এলাম, কিন্তু এসে দেখি অন্য বিষয়। থুর, এর ফাঁদে আর পা দেওয়া যাবে না। কি হলো, এমন চুপচাপ আছেন যে? এমনভাবে সময় নষ্ট করার কোনো মানে আছে? আরে আকাশ সাহেব, কাজ বাদেও পৃথিবীতে অনেক কিছুই আছে, বুঝলেন? আপনি এখন যেগুলো করছেন সেগুলো পার করে আমি এসেছি। এখন এইসবের কোনো প্রয়োজন নেই, টাকাই সব কিছু। জি বুঝলাম। বিয়ে কবে করবেন? এই মেয়ে আমার পেছনে পড়লে কেন বুঝলাম না। বাংলাদেশে কি ছেলের অভাব পড়লো? আমি তো বলেই দিয়েছি তাকে আমার পছন্দ না, তারপরও কেন যে এমন করে বুঝি না। আচ্ছা, আমার কয়েকটি ছবি তুলে রাখেন যেন আর এমনভাবে না তাকাতে হয়। ফোন বের করেন, আমি পোজ দিচ্ছি। না থাক, তার প্রয়োজন নেই, আপনার ছবি অলরেডি আমার কাছে আছে। এই মেয়ের প্রবলেম কি বুঝলাম না। এনাদের পাবনায় পাঠানো উচিত। ওনার সাথে কথা বলতে বলতে ওনার খাওয়া শেষ আর আমার কফি এলো। প্রথম চমক দিয়ে বললাম, আমার মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা হয়েছে। হঠাৎ এমন মনে হবার কি মিস্টার? মাথায় সমস্যা না হলে কি এমনভাবে আমার পেছনে পড়তেন? এই শহরের সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে আমার মতো ছোট বিজনেসম্যানের পেছনে পড়েছে। এটা কি অস্বাভাবিক না মিস তিশা? যেমন আপনি সুন্দর, তেমনি স্মার্ট আর বড়লোক। যেখানে আপনার পিছনে শহরের সব ছেলে পাগল, সেখানে আপনি আমার পিছনে এমনভাবে পড়ে আছেন। আপনি কি খেয়াল করেছেন ক্যাফের সবাই কেমনভাবে আমাদের দিকে তাকাচ্ছে? আপনার দিকে কিভাবে তাকাচ্ছে? তারা কেমন গুজুর গুজুর শুরু করেছে? ওইসবে নজর দিয়ে লাভ আছে বলেন? আমি তো এমন কিছু করছি না যেটা অন্যায়। সব ঠিক আছে, কিন্তু গার্ড নিয়ে আসার কারণ কি? আপাতত কিছুদিন এমনভাবে এদের নিয়েই ঘুরতে হবে, আব্বুর কড়া নির্দেশ। ও এই ব্যাপার, কিন্তু এমনভাবে যেখানে সেখানে আপনার যাওয়া ঠিক নয়। সবকিছুই ঠিক আছে, এই সবের দিকে তাকালে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। শোনেন, আপনি অযথা সময় নষ্ট করছেন। আমি আমার পছন্দ বলেছি, কেন শুধু শুধু এমন করছেন বলেন তো? আমার এইসব করতে ভালো লাগছে, কেমন যেন বিষয়টা এনজয় করছি। প্রেম করেছেন? আপনার বয়ফ্রেন্ড ছিল? থুর, কি জিজ্ঞেস করছি? বর্তমান সময়ে কেউ সিঙ্গেল আছে নাকি? আরে না, এই সব সময় পাইনি, পড়াশোনায় ব্যস্ত ছিলাম, গ্র্যাজুয়েট করেই তো এই বিজনেসে। তাহলে বুঝবেন না। আমার কফি শেষ, আমি এখন গেলাম, বাই। আপনার বাসায় প্রস্তাব পাঠাই? কোনো কাজ হবে না। শুনুন মিস, ছেলের অভাব পড়েনি। আমি বলছি তো আপনার এইসব পছন্দ না। আমি কেমন মেয়ে পছন্দ করি বলেছি তো নাকি? তারপরেও কেন যে এমন করেন বুঝি না। আমার ভালো লাগছে। আচ্ছা, আমি কি খারাপ মেয়ে? এমন পোশাক পরলেই কি মানুষ খারাপ হয়ে যায়? আপনার সাথে এইসব সম্পর্কে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আহা বলুন না, আপনি বলবেন আমি শুনবো, তাই তো আপনাকে এখানে ডেকেছি, তাই না? কেন শুধু শুধু আপনাকে এখানে ডাকবো বলেন? আমার কফি খাওয়া শেষ, আমি এখন যাচ্ছি। আরে বসে, আপনার জন্য তো বাঘের দুধের চা অর্ডার দিয়েছি, খেয়ে তারপরেই আপনি যাবেন। আপনি কি এখন পর্যন্ত কেউ সুহাসিনী উপাধিনী দিয়েছে? না, সেই সুযোগটা এখন পর্যন্ত কেউ দেয়নি। বেটা খচ্চর, নিজে পড়ছে না, আবার মিশি মিশি কথা বলে আমাকে পটাচ্ছে। আরে খচ্চর, আমাকে পটানোর প্রয়োজন নেই, আমি এমনিতেই আপনার উপরে ফিদা হয়ে আছি। দেখেন, আমাকে গালি দিবেন না, আপনার হাসিটা সত্যি অনেক সুন্দর।
গালি? এই শয়তান কি আমার মন পড়তে পারে? আমি আবার কখন গালি দিলাম? আচ্ছা, আপনি না হয় বাঘের দুধে চা খান, আমি আপাতত যাই, না হলে আমার বাসার লোকজন চিন্তা করবে। ছোট বাচ্চা আপনি? তো আমাকে কোন দিক দিয়ে আপনার বাচ্চা মনে হচ্ছে? শোনেন মিস, ভদ্র ছেলেরা বাইরে বেশিক্ষণ থাকে না। আপনি কি আবার অভদ্র বলছেন? মানে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাঁধে। কেন নিজের উপর সবকিছু নিয়ে নিচ্ছেন? বাস উড়ে যাচ্ছে, যাক না। আচ্ছা শোনেন না। হ্যাঁ জি বলুন। আচ্ছা চলেন না দুজনে এমন জায়গায় হারিয়ে যাই যেখানে শুধু আমি আর আপনি থাকবো। তাহলে তো সুন্দরবন, আর না হলে আমাজনের জঙ্গলে যেতে হবে। আপনার হিংস্র পশুর খাবার হওয়ার শখ থাকলেও আমার নেই। জীবনে অনেক কিছুই করা বাকি আছে। আরে ওইসব জায়গা ছাড়া কি আর কোথাও নির্জন জায়গা নেই? জি জি আছে তো, মাটির নিচে বাংকার। কবরে যাওয়ার কথা বলিয়েন না, কারণ এতটাও নেকির কাজ করিনি যে আল্লাহ আমাকে সেখানে ভালো রাখবেন। অনেক ভয় হয়, কি করব না করব। কবর নিয়ে আপনি কখনো চিন্তা করেছেন? না আসলে। তার জন্য এমন অবস্থা। অনেক গল্প গুজব হলো, এখন আমি যাচ্ছি মিস তিশা। আপনার জন্য শুভকামনা রইল। দেখেন আগামীকাল কি হয়। জি জি। বসে থেকে উঠে বললাম, আর শোনেন, কাজ না থাকলে বসে বসে খই পাচ্ছেন, এমনভাবে সময় নষ্ট করবেন না। জি বুঝলাম, আজকে থেকে 2 মাস পর আপনার সামনে দাঁড়াবো। না জানি এই 2 মাসে কি করবে। ওকে মিস, ঠিক আছে। তারপর ক্যাফে থেকে বেরিয়ে চলে এলাম। গাড়ি চালাতে চালাতে মিস তিশার কথা ভেবে মুচকি হেসে উঠলাম। সত্যি মেয়েটা পাগল হয়ে গেছে। গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ করে একজন ভদ্রলোক গাড়ির সামনে এসে পড়লো। ধীরে ধীরে গাড়ি চলছিল, আর যথাসময়ে ব্রেক করেছিলাম, তাই লোকটার কিছু হয়নি। এই কে রে, কানা নাকি? এমনভাবে কেউ গাড়ির সামনে আসে? কোনো ক্ষয়ক্ষতি হলেই তখন গাড়িওয়ালার দোষ। লোকটা সরে গেলে আমিও চলে আসি বাসায়। বাইরে আড্ডা দিব তেমন বন্ধুও নেই, ছিল কয়েকজন বন্ধু, ওই যে জেলে যাবার পর থেকে তাদের সাথে সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম বলেন। নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে কারো মনের মতো করে তৈরি করা যায়? ম্যাম, কখনো কারো মনের মতো হওয়া সম্ভব না। হঠাৎ করে কেন এমন কথা বলছেন ম্যাম? আরে বলো না। ম্যাম, আপনি যত যাই করেন না কেন, আপনি কখনো কারো মনের মতো হতে পারবেন না। এমনভাবে কারো মন পাওয়া যায় না ম্যাম। মানুষের যা পছন্দ তার পিছনেই ছুটে, আর কারো জন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে আপনি আপনার স্বাধীনতা হারিয়ে ফেলবেন ম্যাম। কেন নিজের অন্যের জন্য ধ্বংস হতে চাইছেন? তার থেকে বরং আপনি আপনার টাইপের কাউকে খুঁজেন না। জ্ঞান না দিয়ে কি করলে তার মনের মতো হওয়া যায় বলো? ম্যাম, সত্যি আপনি পাগল হয়েছেন। আগামীকাল কি হবে সেটা চিন্তা করেন। আর এইসব নিয়ে আপনার সাথে অফিসে কথা বলবো ম্যাম। আপনার এইসব কথা শুনে সবাই আপনাকে বকা দিবে। সবাই এমন কি জন্য যে বলছে বুঝি না? কাজিনগুলো এইসবই বলছে। আচ্ছা ম্যাম, যতটুকু শুনেছি বিজনেসম্যানদের ছেলে মেয়েদের নাকি ছোট থাকতে বিয়ে ঠিক করা হয়ে থাকে বড় বড় বিজনেসম্যানদের অথবা এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদের সাথে। তাহলে আপনার বিয়ে ঠিক করা নেই? না, আমার কোনো বিয়ে ঠিক করা নেই। তবে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করা আছে আব্বুর বিজনেস পার্টনারের মেয়ের সাথে। তার জন্য এমন অবস্থা হয়েছে। স্যার, মানে আপনার আব্বু এটা খুব বড় ভুল করেছেন। আরে বিয়ে ঠিক করা থাকলে কি বিয়ে করে নিতে হবে নাকি? তাকে যদি আমার পছন্দ না হতো তাহলে কখনোই তাকে বিয়ে করতাম না। আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে করতাম এবং এখনো করব। জি বুঝলাম। ভালোবাসা পেতে এত কিছু করার কি প্রয়োজন আছে? আপনি বললে কত ছেলে লাইন নিয়ে দিবে তা ঠিক নেই। এত কাঠখড় পোড়ানোর কি আছে বলেন ম্যাম? আপনাকে যে ভালোবাসবে আপনার সবটা জেনেই ভালোবাসবে। আপনার ভালো দিকটাও ভালোবাসবে, আপনার খারাপ দিকটাও ভালোবাসবে। আমি যা বুঝি তুমি তা বুঝবে না, আর তুমি যেটা বুঝো সেটা আমি বুঝবো না। আচ্ছা থাকো, এখন আমি বাসায় যাই। বাই বাই। আব্বু, তোমার জামাইয়ের চাকরি চলে গেছে। হোয়াট? কিভাবে? ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেছে, চাকরি চলে গেছে। এখন কি করব বুঝতে পারছি না।
আর একটা চাকরি খুঁজতে বল, বসে থাকলে তো চলবে না। এগুলো নিয়ে কথা বলতেই তার সাথে কথা কাটাকাটি, তারপর ওর সাথে রাগ করে চলে এসেছি। বলে এসেছি যদি চাকরি না খুঁজে তাহলে আমিও তার বাসায় যাব না। এত বছর চাকরি করেছে, সব কিছু শেষ হয়ে গেছে, কিছুই কি জমা করেনি? তা কোথায় আছে? মদ গাঁজা খেয়ে সব তা কোথায় আছে? মদ গাঁজা খেয়ে সব শেষ করেছে, জুয়া খেলতে খেলতে সব শেষ। তার কাছে কিছু টাকা পয়সা জমা আছে কিনা তাও জানি না। যতই ওইগুলো খাই না কেন, এত টাকা কি শেষ হয়ে যাবে? আরে অবশ্যই কিছু না কিছু জমা আছে, ধৈর্য ধর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার জন্য আমার এমন অবস্থা হয়েছে। বড়লোক ছেলে দেখে বিয়ে দিলেও তার মন ছোট লোক। কত অত্যাচার সহ্য করেছি তার ঠিক নেই। বললাম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু কয়লা কি ধুলে ময়লা যায়? যৌতুকের জন্য অত্যাচার, খাবার খারাপ হলে অত্যাচার, সব কিছুতেই মারধর করে। তুমি এমন এক মানুষের সাথে আমার বিয়ে দিয়েছো যে আমার জীবন ধ্বংস করেছে। তার বাসায় বউ বাচ্চা থাকার সত্ত্বেও একাধিক মেয়ের সাথে অ্যাফেয়ার করেছে। ভাগ্যে ছিল তাই এমন হয়েছে, কি করব বল? আমি তো তোর ভালোর জন্য এমন করেছি। আমি আর এসব মানসিক যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমার সেই শক্তি এখন নেই। পারি না যে আত্মহত্যা করি। আমার ছেলের দিকে তাকিয়ে পারছি না, না হলে কবে যে এমন করতাম তা ঠিক ছিল না। শান্ত হ, দেখ কি করবি বল, এখন সবকিছু হাতের বাইরে। আমি ওই ঘুষখোরের সাথে থাকতে পারবো না। আমি তার থেকে ডিভোর্স নিয়ে নিব। তোমাদের সাথেও থাকবো না, আমি আলাদা বাসায় থাকবো। আর কাজ করে আমি আমার ছেলের জীবন চালাবো। একটু শান্ত হ, এমনভাবে ডিসিশন নিস না। জীবন চালানো এত সহজ নয়। আপনি আমাকে অর্ধেক হত্যা করেছেন, বাকিটাও কি হত্যা করতে চাইছেন? আমি মরে গেলেই মনে হচ্ছে আপনাদের সবার জন্য ভালো হবে। এমনভাবে যদি আমাকে হত্যাই করবেন তাহলে তখন কেন আমাকে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দিতে বললেন? আকাশ তো আমার জন্য সব কিছু করতে রাজি ছিল, আমার ভালো থাকার জন্য সব কিছু করতেই প্রস্তুত ছিল। মধ্যবিত্ত ছিল বলে আপনি অনেক অভিনয় করে মামলা দিলেন, আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ালেন, জেলে দিলেন, জরিমানা করলেন, আবার জেলে থাকা অবস্থায় মাঝে মধ্যে পুলিশকে দিয়ে টর্চার করালেন। আমাকে এটা বললেন যে আপনার কথা শুনলে কিছুই করবেন না। তার সাথে অন্যায় করার জন্য তো এতটুকু প্রাপ্যই ছিল। আজকে তার অবস্থান কোথায় পৌঁছে গেছে? আপনার মতো 2 টাকার বড়লোক তার ধারে কাছেও নেই। যদি সেদিন আপনার সাথে না আসতাম, আপনার কথা না শুনতাম, তাহলে হয়তো আজকে আমি অনেক খুশি থাকতাম। আমার জীবনটা অনেক সুন্দর হতো। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আর কিছুই হবে না। বেবি নেওয়ার আগে আপনাদের সব কিছু বললাম, কিন্তু বললেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। আমি যদি তার সাথে উচ্চস্বরে কথা বলি, তার জন্যেও আমাকে মারে, বিভিন্নভাবে আমাকে টর্চার করে। আপনারা আমার জীবনকে ধ্বংস করে দিয়েছেন। এই টাকার জন্য আপনাদের ভিতরে যেমন সবসময় অশান্তি লেগে থাকে, ঠিক সেভাবেই আমার জীবনটাকে এমন করে অশান্ত করে দিয়েছেন। সত্যি বলতে আপনারা আমার কখনো ভালো চাননি। সত্যি যদি আমাকে বেঁচে থাকতে দেখতে চান, তাহলে উকিলের সাথে কথা বলে ডিভোর্স করানোর ব্যবস্থা করুন। আমি ওরকম অমানুষের সাথে আর থাকতে চাই না। তার সাথে থাকার চেয়ে একা থাকা শ্রেয়। এখন একটু শান্ত হ, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনারা অন্ধ, আপনারা চোখে সবকিছু দেখেও দেখেন না। বললাম না কোনো কাজ হবে না। আমার ভাইয়া আলাদা মানুষ, মতো যাই কর কাজ হবে না। যদি পারিস তাহলে ভালো, আর না হলে বসে বসে মুড়ি খা। তবে বলবো ভুলেও ভালোবাসিস না, না হলে আফসোস ছাড়া আর কিছু করবি না। ভাই মন দিস না, যদি তাকে পটাতে পারিস তবেই দিস, কিন্তু এর আগে না, না হলে তোর জন্য বাঁশ অপেক্ষা করছে। তোর দিনকাল কেমন যাচ্ছে? বুঝলাম। আচ্ছা কি করিস? দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। তোর কি অবস্থা? আমার তো দিনকাল বিন্দাস যাচ্ছে। তোর ভাইয়ের পিএস হয়ে কাজ করতে পারলে আরো ভালো লাগতো। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে মনি। দেখ ভালোভাবে কাজ করিস, আমাকে বকা খাওয়াস না।
নো, চিন্তামণি অনলি ডু ফুটি। এদিক নিয়ে তোমার চিন্তা করতে হবে না। একটু বিশ্রাম নিয়ে কাজে বসলাম। এমনভাবেই কাটছে দিনকাল। এমনভাবে কয়েকদিন গেল। এর মধ্যে শুনলাম মিস তিশাদের কোম্পানি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কি একটা অবস্থা! এত বড় কোম্পানি শেষ। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। এর ভিতরে মিস তিশা একবারও ফোন দেয়নি এবং দেখা করতেও চায়নি। আমি তো এতে মহা খুশি হয়ে গেছি। এইসব প্যারা ভালো লাগে না। আমি আমার ফ্যাক্টরির দিকে যাচ্ছি, তখন দেখি নীলিমা এবং তার বাচ্চাকে কোলে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ধরে দেখছি সে আমার চোখের সামনে পড়েছে। ঘটনা কি বুঝতেই পারছি না। সেদিকে খেয়াল না করে আমি আমার কাজে যাই। ফ্যাক্টরি এসে ওখানে ঘুরে আবার চলে আসি অফিসে। সন্ধ্যায় শপিং মলে একটা রেস্টুরেন্টে বসে আছি। তখন কেমন আছো? এই মালটা আবার কোথা থেকে এলো? আচ্ছা, এ কি আমাকে ফলো করছে? বললে না তো কেমন আছো। আলহামদুলিল্লাহ ভালো। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? দেখতেই তো পাচ্ছি ভালো আছেন। বড় বাচ্চা নিয়ে শোকে আছেন। আপনি করে বলছো কেন? তো এর থেকে বেশি সম্মান দেওয়ার কোনো ভাষা আছে নাকি? বাই দ্য ওয়ে, যদি থাকতো তাহলে দিতাম। আপনি কি আমাকে ফলো করছেন? না, ফলো করে কি হবে? আমি তো নিজের হাতেই সব কিছু শেষ করেছি। তোমাকে এখানে বসে থাকতে দেখে এলাম। বিয়ে করেছো? না, তবে কয়েক মাসের মধ্যেই করার ইচ্ছা আছে। ওহ, শপিং করতে এসেছো? না, এখানে গরু কিনতে এসেছি। এখানে গরু বিক্রি হয় তো, মানে এই শপিং মলে এসে বলে এখানে কি করতে এসেছো? অদ্ভুত মানুষ তো আপনি। একটুও বদলাওনি। আচ্ছা, তোমার অফিসে কোনো আছে? যদি একটা কাজ দিতে তাহলে অনেক ভালো হতো। আপনার মতো বড় লোকের মেয়ের কাজ করার কি আছে? বাবার টাকা পয়সা আছে। আপনার বড় মনে হয় ভালো পোস্টে আছে, তাহলে সমস্যা কি? ডিভোর্স দিয়ে দিয়েছি। পরের অনেক টাকা পয়সা থাকলেও মানুষ হিসেবে ভালো না। মদ খেয়ে এসে আমাকে মারধর করতো। জুয়া খেলে সব টাকা পয়সা উড়িয়ে দিত। আর আমাকে যৌতুকের জন্য অনেক অত্যাচার করত। ভাবলাম যে শুধরে যাবে, কিন্তু সে কখনো পরিবর্তন হলো না। 1.5 মাস আগে ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে চাকরি চলে যায়। তার ওসব নির্যাতনে বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দিয়েছি। যদি আমার ছেলে না হতো তাহলে হয়তো সুইসাইডের পথ বেছে নিতাম। তোমার সাথে প্রতারণা করার জন্যই হয়তো আমার এমন অবস্থা। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। সব মানুষ আর একরকম নয়। আর আমার অফিসে বা ফ্যাক্টরিতে কোনো কর্মচারী লাগবে না। আপনার বাবা থাকতে আবার কি চিন্তা? কতদিন বাবার টাকায় চলবো? নিজেকে কিছু একটা করতে হবে। তাহলে কাজ খুঁজে দেখেন। আমার যাবার সময় হয়ে গেছে এখন। বাই। উঠে কফির বিল দিয়ে চলে আসি। শপিং আগে হয়ে গিয়েছিল। শপিং মল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে আসি বাসায়। ম্যাম, কার জন্য এমন করছেন বলেন তো? কেন, কি হয়েছে? এসেছিলাম শপিং মলে। আপনার ক্রাশকে দেখলাম একটা মেয়ের সাথে। মেয়েটার সাথে একটা বাচ্চাও আছে। আবার দেখলাম মেয়েটা কান্নাও করছে। আরে দেখো, হয়তো ওইটা তার এক্স গার্লফ্রেন্ড আছে। ওই দিক দিয়ে তোমার টেনশন না করলেই হবে। আচ্ছা রাখো, একটু ব্যস্ত আছি। বাসায় এসে ফ্রেশ হয়ে এলাম। রুমে আসার আগে রিপাকে বলেছিলাম যেন চা দিয়ে যায়। ওটাই নিয়ে এসেছে। রিপা আসতেই বললাম, এই তোর বান্ধবীকে সাবধান করে দিবি, না হলে কাজ থেকে বের করে দেব। কেন ভাইয়া, আমার বান্ধবী আবার কি করলো? কেমন করে যেন আমার দিকে তাকিয়ে থাকে, কেমন অঙ্গভঙ্গি করে, যা আমার একদম পছন্দ না। ওর ন্যাকামি আমার পছন্দ নয়। বেশ কয়েকবার সাবধান করেছে, কিন্তু শুনছে না। বেশি রাগালে কাজ থেকে বের করে দেব। দেখো, মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই এমন করছে। আমার এমন সব মেয়ে পছন্দ না। তোর বান্ধবীকে ভালোভাবে বলে দিবি, না হলে কানের নিচে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলে দিব। বললাম বেশি করিস না, সমস্যা হবে। কিন্তু কে শোনে কার কথা? রিপা চলে গেল। এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। তৃপ্তির ব্যবহারটা বেশ পরিবর্তন হয়েছে। গুড, এইটাই তো চাইছিলাম। তৃপ্তি, কিছুদিন ধরে দেখছি তোমার মন খারাপ। বাসায় কোনো প্রবলেম হয়েছে? আরে আপনজন মনে করে বলো, মনটা অনেক হালকা হবে। না স্যার, তেমন কোনো সমস্যা হয়নি। ওকে, তোমার বাসায় সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ম্যাম কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আকাশের জন্য আর আল্লাহর রহমতে ভালো আছি। আকাশ যদি কাজটা না দিত তাহলে তো গার্ডের কাজ করতে হতো।
আর অনেকের কাছে অপমানিত হতে হতো। ঠিকঠাক কাজ হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। আকাশও কিছু বলে না, ম্যানেজারও কিছু বলে না। খারুজ আমি কিছু করলেই শুধু বকাঝকা করে, একটু ভুল করে বকাঝকা শুরু। এমনি তার শিক্ষক, তাই আপনাকে কিছু বলে না। তেমনই। ক্লাসের সবচেয়ে বদমাইশ ছিল আকাশ। এখনের আকাশ আর তখনের আকাশের ভিতর অনেক পার্থক্য। কতটা চেঞ্জ হয়েছে তোমাকে বললে তুমি বুঝতেই পারবে না। থাক স্যার, আর তার গুণগান করতে হবে না, শয়তান বেড়া। তিশার কোম্পানির সাথে মিটিং আছে, তাই যাচ্ছি। ওনাদের বিভক্তি হবার পর এই প্রথম মিটিং হচ্ছে। ওনার সাথে একটা ডিল করব, যেটায় আমার বেশ ফায়দা হবে, কিন্তু উনি ডিলটা করবেন কিনা জানি না। আজকে কেন জানি বেশ খুশি খুশি লাগছে। কেন এত আনন্দিত নিজেও বুঝতে পারছি না। ওনার অফিসে এসে পার্কিং করে ভেতরে এলাম, দেখি তিথি আসছে। কি অবস্থা মিসেস তিথি, কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখা হলো, তাই না বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা মিস্টার আকাশ? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ম্যাম কি অফিসে আছেন না এখনো আসেনি? উনি তার কেবিনেই আছেন, আপনি যান পেয়ে যাবেন। কিন্তু ওনার কেবিন কোনটা আমি কিভাবে চিনব? আপনি আমাকে পৌঁছে দিয়ে তারপর আপনার কাছে যান। এখন পর্যন্ত তো ওনার কেবিনে যাওয়া হয়নি, তাই জানি না। আচ্ছা চলুন তো, বলুন আপনার কোম্পানির কি অবস্থা? সব কিছু ভালো তো? জি আল্লাহর রহমত অনেক ভালো। তিথির সাথে তিশার কেবিনের সামনে পৌঁছে দিয়ে চলে গেল। আমি নক দিয়ে বললাম, আসতে পারি? জি আসুন। ওনার অনুমতি পেয়ে ভেতরে এসে একটু অবাক হলাম। এখন দেখি স্কার্ফ দেওয়া শুরু করেছে, শাড়ির জায়গায় বোরখা। কবে থেকে এমন পরিবর্তন? কার জন্য এমন পরিবর্তন? আমার জন্য? কিন্তু কেন? এভাবে কেউ কারোর স্বাধীনতা নষ্ট করে? এই যে মিস্টার, এমনভাবে না তাকিয়ে বসুন। বলেন কোন প্রাণীর দুধের চা খাবেন? নিহাত আমি ভদ্র মানুষ, সে যাই হোক। গতকাল তো ফোন দিয়েছিলাম, আজকে ডাকলেন এবং এসেছি। ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম আর মনে মনে বললাম, বিদেশে রপ্তানি করার চেষ্টা করা প্রয়োজন। এবার বড় পরিসরে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আপনাকে ঋণ দেওয়া যায়, কিন্তু আমার কোম্পানির লাভ কোথায় বলেন? আপনাকে ঋণ দিয়ে তো ওখান থেকে কোনো মুনাফা হচ্ছে না। আমি যদি ওই টাকা অন্য জায়গায় ইনভেস্ট করি তাহলে কয়েক বছরেই তার দ্বিগুণ হবে, কিন্তু আপনাকে দিলে আমার এক পয়সাও বাড়বে না। জি বুঝলাম, দেখি 1.5-2 বছরের মধ্যে আমার কাছে ঠিক টাকা হয়ে যাবে। সুদ নেবার বা দেবার আর ইচ্ছে নেই। আচ্ছা তাহলে উঠি। আপনি সবসময় ঘোড়ার উপর দিয়ে উঠে বসে থাকেন, এত তাড়াহুড়ো কিসের জন্য? বসে থেকে সময় নষ্ট করে লাভ আছে বলুন? আপনার সময় নষ্ট হবে এবং আমারও হবে। দিতে পারি, তবে একটা শর্তে। যদি রাজি থাকেন তাহলে বলুন। না জানি আবার কি শর্ত দেবে? শর্তটা কি? যদি না জানি তাহলে কিভাবে রাজি হই বলেন? এত ঘুরিয়ে ফিরে বলার কি আছে? বলে দেন যে ঋণ দিবেন না। একটু বেশিই বোঝেন। শর্ত একটাই, আমাকে বিয়ে করতে হবে। ভাবলাম এইসব আপনার মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু আপনি দেখি কিছুই ভুলেননি। আচ্ছা আমাকে কেন আপনার ভালো লাগে? কি জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছেন? মানে কিছু তো একটা কারণ থাকবে, তাই না? এত কিছু জেনে হবে? আপনাকে আমার অনেক ভালো লাগে, এটা কি যথেষ্ট নয়? আপনার সাথে কথা বলার পর থেকে আরো বেশি ভালো লেগেছে। দেখেন আপনি যা বলছেন এটাই আপনার আব্বু কখনো রাজি হবে না। সেদিক দিয়ে আপনার ভাবতে হবে না, ওটা আমার দায়িত্ব। যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে, যেটা আপনাকে দিব ওটা আর ফেরত দেওয়া লাগবে না। তাহলে থাক, যৌতুক নেওয়ার ইচ্ছে নেই। আপনার টাকাও লাগবে না, আর বিয়ে তো দূরের কথা। এই রে, কাঁচা কাজ করে হয়ে গেল। আরে তোর বসেন। আচ্ছা দেওয়া লাগবে না, মানে লাগবে। আপনি ফেরত দেবেন এবং কোনো প্রকার যৌতুক দেবেন না। আপনার এইসব কিছু কেন জানি হজম হচ্ছে না। না হবার কি আছে? আচ্ছা আপনি কি রাজি? একটু ভেবে বললাম, আপনার বাবাকে রাজি করিয়ে বলেন। যদি উনি রাজি হয় তাহলে আমাকে বলবেন, আমি আব্বু এবং আম্মুকে আপনার বাবার কাছে পাঠাবো। তবে যদি যাওয়ার পর আপনার আব্বু আম্মু আমার আব্বু আম্মুকে অপমান করে পাঠায়, তাহলে আমার থেকে খারাপ আর কিছু হবে না। এসব কিছু কেন হবে? আর যদি এমন হয় তাহলে আমি কি আব্বু আম্মুকে ছেড়ে কথা বলবো? ওকে, আমি তাহলে যাই। আপনি যান, আমি আমার পিএর সাথে কথা বলে আগামীকাল অথবা আগামী পরশু টাকা দেওয়ার জন্য বলবো, মানে নেওয়ার জন্য বলবো, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ওকে মিস। উঠে চলে এলাম। এটা ভাবতে ভাবতে নিচে এলাম যে এইসবের পিছনে কি কোনো কারণ আছে? কি কারণ আছে? যা আছে থাক,
যখন আমার জন্য নিজেকে পরিবর্তন করেছে তখন আশা করি বাকিটাও পরিবর্তন হয়ে যাবে। এসে গাড়ি নিয়ে ভাবতে ভাবতে অফিসে এলাম। এমনভাবে দিনটা গেল। সন্ধ্যায় আব্বু, তোমাকে একটা কথা বলার জন্য এলাম। আবার কি বলবা? আচ্ছা বলো, কি বলবা? আমাকে তো তোমরা বিয়ে দিবে না, তাই আমি নিজেই ছেলে খুঁজে নিয়েছি। আচ্ছা বলো, এই ছেলেটা দেখতে কেমন? এটা তো আকাশ, এখন বর্তমানে বেশ নামডাক হয়েছে। ছেলেটা বেশ পরিশ্রমী। ও, তুমি তো তাহলে দেখি সব আগে থেকেই জানো। জানবো না মানে? ওর সাথে বিজনেস করা হয়েছে না? কিন্তু তুমি কি শিওর এই ছেলেকে বিয়ে করবা? কেন, কোনো সমস্যা হয়েছে? আরে না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি শুনেছি সে ডিভোর্সে। আমি জানি এবং আমার কোনো সমস্যা নেই। আমি কি তার আব্বু আম্মুকে আসতে বলবো? তোমার যেহেতু কোনো সমস্যা নেই আর ছেলে ভদ্র আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। আসতে বলো এই ছেলের পরিবারকে। ধন্যবাদ আব্বু, আমি তো ভাবলাম যে তুমি রাজি হবে না। আরে রাজি না হবার কি আছে? ছেলে যখন ভদ্র এবং ভালো আছে তখন কি সমস্যা হবে? তুমি তাদের আসতে বলো, তাহলেই হবে। ওকে। তৃষা তো মহা খুশি। ওর আব্বুর কাছ থেকে রুমে এসে আমাকে ফোন দেয়। আমি এখনো অফিসে আছি। ওনার ফোন দেখে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। জি বলুন। আব্বু তো আপনাকে আগে থেকেই জানে, আপনার কথা বলতেই রাজি হয়ে গেল এবং আপনার আব্বু আম্মুকে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলেছেন। ও, আমি বাসায় গিয়ে আব্বু এবং আম্মুকে বলছি এবং তাদের না হয় আগামীকাল যেতে বলছি। আপনি কি এখন অফিসে? জি, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করি। ওকে জানাব, তাহলে এখন রাখলাম, আপনি আপনার কাজ করেন। জি। তৃষা ফোন কেটে দিল। আমার এত আনন্দিত হচ্ছে কেন বুঝলাম না। কি জানি, হয়তো আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি। তারপর কাজ শেষ করে বাসায় ফিরলাম। দেখি আব্বু বসে টিভি দেখছে। তাই ওখানে গিয়ে বললাম, আগামীকাল আপনাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। কি তাই নাকি? জি, আয়মান চৌধুরী আছে না, ওনার বাসায় আপনি এবং আম্মু চলে যাবেন। আচ্ছা, তুই যখন বলছিস তখন আর অতিরিক্ত কিছু বলিস না। তবে যৌতুকের বিষয়ে কিছু বলবেন না, দিতে চাইলেও নেবেন না, আর মোহর কত করবে জিজ্ঞেস করবেন, ওটা কথা বলে ঠিক করবেন। ওখান থেকে উঠে রুমে এসে চেঞ্জ করে ওয়াশরুমে এলাম। রাতে বান্ধবী, তোর ক্লাস তো বিয়ে করবে রে। আজকে কিছুই হবে না। আইমান চৌধুরী আছে না, ওনার মেয়ে। সব কিছু তোর ধরাছোঁয়ার বাইরে বান্ধবী। আমরা গরিব, সব কিছু সহ্য করতে হবে। খুব বেশি খারাপ না লাগলেও একটু একটু খারাপ তো লাগবে। আমি জানি আপনি কিছুই হবে। কান্দিস না বান্ধবী, তোরে বললাম না সে তার পছন্দ অনুযায়ী বিয়ে করবে। এখানে আমার বা আব্বু আম্মুর বলেও লাভ হতো না, তাই তোকে প্রথম থেকেই বারণ করে এসেছি। বাদ দে ওই সব। আচ্ছা ভাই, ফোন রাখলাম। খাওয়া শেষ করে রুমে শুয়ে আছে, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তৃষা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আব্বু আম্মু তৃষার বাসায় গিয়ে কথা বলে সবকিছু পাকা করে আসে এবং বিয়ের দিন সময় নিয়ে আসে। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল এবং ধুমধামের সাথে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে আসতেই, আজকে কিছুই হবে না, চেঞ্জ করে ঘুমিয়ে পড়েন। আমাকে ঘোরানোর শাস্তি এটা, বুঝেছেন? পাগলের পেট খারাপ, বিয়ে করেছি কি এমনি চুপচাপ ঘুমিয়ে যাবার জন্য? তাহলে সিঙ্গেলই থাকতাম। কিচ্ছু হবে না। তাই না? ধীরে ধীরে তৃষার দিকে এগিয়ে গেলাম, আর ধীরে ধীরে আপনারাও সরে পড়েন। তবে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে তারপর যাবেন।